সো আমরা আজ শুরু করব চ্যাপ্টার 1। বুঝতে পারছেন? এদিকে দেখা যায়? জি শেয়ার স্যার, দেখা করছেন? যাচ্ছে জি স্যার দেখা যায়। গুড। স্যার দেখা একজন যাচ্ছে বলছে স্যার। শেয়ার করেন নাই স্যার, কমেন্টে ওকে। ওই চ্যাট বক্সে বলছে। হ্যাঁ, চ্যাপ্টার 1টা বেসিক্যালি এটা হচ্ছে ফ্রেমওয়ার্ক, বুঝছেন? রিপোর্টিং ফ্রেমওয়ার্ক যেটা বলা হয়। স্যার এইটা তো শেয়ার কনসেপচুয়াল। করছিলেন স্যার, হ্যাঁ, চ্যাপ্টার এটা 1। এটা এটা তো ওই দিন জাস্ট করতে পারিনি, শুরু করতে পারিনি। বিভিন্ন বিষয়ে কথা বলে আমরা শেষ করে দিছি। বাট এই রিপোর্টিং ফ্রেমওয়ার্ক থেকে আমাদের শুরু হবে। ওই দিন যেটা বলছিলাম যে আমার হচ্ছে বেজোর বেজোর বলে 1 3 5 7 9, তারপরে কত আছে? 11 11। 13। টোটাল চ্যাপ্টার হচ্ছে 15টা, এন্ড ফাইনালি 15। আর মাসুম নিবে হচ্ছে জোরগুলা, ঠিক আছে? তো যার জি কারণে স্যার। একটা ক্লাস আমরা আসলে ওইভাবে স্টার্ট করতে পারিনি, মানে জাস্ট আপনাদের সাথে ইন্ট্রোডাকশন ক্লাস ছিল, তো ওটা ওইভাবে আমরা ইনডেপথে যাইতে পারিনি। তো আজকে এটা আমরা চেষ্টা করব এই ফ্রেমওয়ার্কটা শেষ করার। আমার মনে হয় শুরু করি না? জি স্যার শুরু করে দেন। শুরু করে, যেহেতু সময় কম, আবার এটা আমাকে শেষও করতে হবে। আবার আপনাদের 8:30টার পরে তো আর আটকাইতে পারবো না, মানে চাইলেও তো ওই জায়গাটা মানে আপনাদের ধরে রাখা সম্ভব না, কারণ নেক্সট ডে আবার ক্লাস শুরু হবে। সো আমরা একটু করি ফ্রেমওয়ার্কটা। যদি আপনাদেরকে খুব সহজে বলি, এটা আইফারএস এর এটা রিকোয়ারমেন্ট ফ্রেমওয়ার্ক গুলো দিয়ে আসলে কি অ্যাকাউন্টিং এর যে অবজেক্টিভটা, পারপাস, এবং আপনার কি কি রেগুলেশনস গুলো আছে, রুলস এন্ড রেগুলেশন, আপনার ক্যারেক্টারিস্টিক্স ইয়েগুলো কি কি, আপনার কোড অফ ইথিক্সটা কি, এইগুলো নিয়ে আসলে ডিসকাস করা হয়, এবং কিছু ফান্ডামেন্টাল কিছু আছে, কনসেপ্ট আছে, কনসেপ্ট গুলো এগুলো কভার করে। সো আমরা যদি প্রথমে আসি দ্য পারপাস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। আচ্ছা দেখেন, এটা পারপাসটা কি আসলে? একটা জিনিস খেয়াল রাখেন, এই যে আমরা আমাদের তো বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, তাই না? তো এখানে মানে হার্টটা বন্ধ হয়ে গেলে মানুষ ঠুস করে বন্ধ হয়ে যাবে, তাই না? বিষয়টা এরকমই তো। হার্ট সচল আছে, আমরাও চলতে পারছি, আমরা সবকিছু করতে পারছি। যখন আমাদের হার্টটা বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আর আমাদের আর কিছু নাই, অস্তিত্ব নাই। সো অ্যাকাউন্টিং এ এমন একটা জিনিস, আমরা যে বিজনেস গুলো, আমাদের যে বিজনেস, ডিফারেন্ট টাইপ অফ বিজনেস আছে বেসিক্যালি। কি কি বিজনেসের একটু টাইপটা কি কি কেউ বলতে পারবেন? স্যার সল বিজনেসের প্রোপাইটারশিপ, পার্টনারশিপ, কোম্পানি। এক্স্যাক্টলি, মানে এটাই সোল প্রোপাইটার, পার্টনারশিপ এবং কোম্পানি। কোম্পানির ভিতর আবার এটাকে আবার ক্লাসিফাই করা যায় লিস্টেড স্যার কোম্পানি আর নন প্রাইভেট লিস্টেড লিমিটেড কোম্পানি। কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি স্যার। জি। তা আমাদের বিজনেস গুলো তো, ধরেন আপনি একটা বিজনেস স্টার্ট করলেন, তো স্টার্ট করার পরে দেখেন নট অনলি বিজনেস, এটা ব্যক্তি জীবনেও যদি চিন্তা করেন, হ্যাঁ, আপনি ধরেন একটা মুদিখানার দোকান, আপনার কিন্তু এন্ড অফ দ্য ডে আপনি কিন্তু জানতে চাইবেন যে আসলে আমি কি পেলাম, তাই না? আপনি যে মুদির দোকানটা সারাদিন বেচাকেনা করলেন, করে দিন শেষে আপনি কি পেলেন? আপনার হিসাব নিকাশের কোশ্চিন চলে আসে। ব্যক্তি জীবনেও এটা মানে প্রসেস ইজ দ্য সেম। হ্যাঁ, আমি মানে যে আমার যে ইনকাম এবং এক্সপেন্স, এবং শেষে গিয়ে আসলে আমার কি থাকলো, এই যে হিসাবটা, এটা যদি না থাকে, ব্যবসায়ের পক্ষে, একজন ব্যবসায়িকের পক্ষে আদৌ কি সম্ভব তার পক্ষে বোঝা যে আসলে আমার ব্যবসার পারফরমেন্সটা কি? আমি আমার সেলস এর হিসাব রাখলাম না, আমার এক্সপেন্সের হিসাব রাখলাম না, আমার অন্যান্য খরচপত্রের হিসাব রাখলাম না, তাহলে আপনি কিন্তু দিন শেষে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না যে আসলে আমার কোন জায়গা খরচ বেশি হচ্ছে, কোন জায়গা কম হচ্ছে, বা কোন জায়গা আমার কন্ট্রোল করার দরকার। সো অ্যাকাউন্টিংটা হচ্ছে একটা বিজনেসের হার্ট। অ্যাকাউন্টিংটা একটা বিজনেসের হার্ট। অ্যাকাউন্টিং আপনি যদি করতে না পারেন, প্রপারলি যদি অ্যাকাউন্টিং না হয়, আপনি যদি হিসাব বুকস অ্যান্ড রেকর্ডস গুলো মেনটেন না করেন, তাহলে দিন শেষে আসলে আমরা কিছুই জানতে পারবো না। আমার বিজনেস কতটুকু প্রফিট করলো কি লস করলো, আমার কোথায় আমার ফোকাস করা দরকার, আমার কোন ডিসিশন গুলো, স্ট্র্যাটেজিক ডিসিশন গুলো দরকার, এগুলো কিন্তু আসলে আমাদের পক্ষে জানা সম্ভব না। দ্যাটস ওয়াই অ্যাকাউন্টিংটা এত ইম্পর্টেন্ট। সো অ্যাকাউন্টিং দিয়ে কি করা হয়?
অ্যাকাউন্টিংটা একটা বিজনেসের উপরে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের যে ডে টু ডে যে ট্রানজাকশনস গুলো হয়, তাই না? আমাদের কি বিজনেস ট্রানজাকশন কি প্রতিদিন হচ্ছে, তাই না? এমন তো না এটা মাসে একদিন হচ্ছে বা নট লাইক দ্যাট। আপনি এভরিডে দ্য বিজনেস এই ট্রানজাকশনস গুলা এভরিডে আমাদের হচ্ছে। সেলস পারচেস, হ্যাঁ, আমরা পেমেন্ট করতেছি, আমরা পারচেস করতেছি, আমরা সেলস করতেছি, হ্যাঁ। দিজ আর মানে দ্য সর্ট অফ অ্যাক্টিভিটিস আর ডিলিং এভরিডে। সো এই ইনফরমেশন গুলো আপনাকে কিন্তু যখনই ঘটবে তখনই অ্যাকাউন্ট করতে হবে। এবং আমাদের দেখেন অ্যাকাউন্টিংটা করলাম, এরপরে কি হবে? এরপর আমাদের ডাটাগুলো অ্যানালাইসিস করতে হবে। ধর আপনার কোন একটা ফাংশনে আপনি রেকর্ড করলেন যে আমার, ধরেন স্যালারির কথা চিন্তা করি, অ্যাডমিন এক্সপেন্সের ইজ পার্ট অফ অ্যাডমিন এক্সপেন্স। সো আপনার অ্যাডমিনের স্যালারি একটা অনেক বড় একটা অংশ, ধরেন যে আপনার অপারেশনটা ছোট, যেখানে আপনার এত মানুষজন দিয়ে কাজ না করলেও হয়। তো আপনি এটা কখন বুঝবেন? আপনি যখন পারফরমেন্সটা অ্যানালাইসিস করবেন, ডাটা অ্যানালাইসিস করবেন, তখন কিন্তু কোনো পার্টিকুলার সেগমেন্টে, কোনো পার্টিকুলার আইটেমে আপনি কিন্তু বুঝবেন যে আসলে এখানে আমার পারফরমেন্সটা ভালো না, বা আপ টু দ্য মার্ক না, বা এখানে পারফরমেন্স খুব পোর, বা এখানে পারফরমেন্স খুবই ভালো। সো এই অ্যানালাইসিস গুলোর জন্য আমার ইনফরমেশন দরকার। এই ইনফরমেশনগুলো আমাকে হেল্প করবে আমার পারফরমেন্স গুলো আইডেন্টিফাই করার জন্য, এবং ওই জায়গাগুলোকে আমাকে ফোকাস করার জন্য, যেন আমি ওই জায়গা আমার টাইম ইনভেস্ট করি, ওই জায়গা আমি আমার যে কন্ট্রোল মেকানিজম অ্যাপ্লাই করি এবং ওইখানে ইমপ্রুভ করি, সো দ্যাট আমার ওভারঅল যে পারফরমেন্সটা এটা যাতে ইমপ্রুভ হয়। দেন ফাইনালি কি, তারপরে কি আসে? সামারাইজ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কিভাবে সামারাইজ করা হয়? দেন আমরা কিন্তু এই যে ডে টু ডে অ্যাকাউন্টিং রেকর্ড, এটা কিন্তু আমাদের লেজারে বুকিং হচ্ছে, আমাদের প্রতিটা নেচার অফ ট্রানজেকশনস। আমরা কি করি, একটা কোম্পানির যখন এই অপারেশন চলে, বা আমরা যখন অ্যাকাউন্টিং গুলো ইয়ে করি, আমরা তো একটা জায়গায় পার্ক করি না, বা একটা জায়গায় সব এন্ট্রি দিই না। আমাদের একটা ম্যাপিং করতে হয়, একটা ট্রায়াল ব্যালেন্সের আমাদের ম্যাপিং করতে হয়। সো আমরা কিন্তু লেজার গুলো আইডেন্টিফাই করতে হয়, যেমন পারচেস লেজার, সেলস লেজার, আপনার এমপ্লয়মেন্ট কস্টের লেজার, ট্রাভেলিং এর লেজার, এন্টারটেইনমেন্ট, হ্যাঁ, এরপরে আপনাদের রেন্টাল, মানে যত ধরনের ট্রানজাকশন আপনাদের কোম্পানিতে বা নর্মালি দেখা যায়, এই ট্রানজাকশন গুলোর কিন্তু একটা চার্ট অফ অ্যাকাউন্টস প্রিপেয়ার করা হয়, এবং এই চার্ট অফ অ্যাকাউন্টস এর ওই নেচারের ট্রানজাকশন গুলোই অ্যাকাউন্টিং করা হয়। এবং এই চার্ট অফ অ্যাকাউন্টস এর রেজাল্টটা কি আসে? দিন শেষে বা মাস শেষে বা বছর শেষে আমরা যখন একটা টান দিই, ট্রায়াল ব্যালেন্সে চলে আসে। ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা ইনফরমেশন গুলো এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্ট করে কোথায় নিই? আমার ফাইন্যান্সিয়াল যে ইনফরমেশন, যেগুলো আমার কম্পোজিশন অফ ফাইন্যান্সিয়াল যে ইয়ে কম্পোনেন্ট, এখানে আমাদের যে কম্পোনেন্ট গুলো আছে, এটার মধ্যে একটা ইনকাম স্টেটমেন্ট, একটা ব্যালেন্স শিট, ইকুইটি, ক্যাশ ফ্লো, হ্যাঁ, নোটস। সো পারফরমেন্স রিলেটেড যে ইস্যুগুলা বা পিএনএল যে আইটেমগুলো, এটা আমরা রেকর্ড করি ইনকাম স্টেটমেন্টে। ব্যালেন্স শিট রিলেটেড ইনফরমেশন ব্যালেন্স শিটে রিফ্লেক্ট করে। সো সামারাইজটা আমাদের শেষে এই ব্যালেন্স শিট কমপ্লিট সেট অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের মাধ্যমেই এটা আমাদের কাছে চলে আসে, এবং আমরা খুব সহজেই একটা কোম্পানির বা একটা প্রতিষ্ঠানের তার কি স্ট্যাটাস, সে প্রফিটেবল, বা তার কি পারফরমেন্স, সে ভালো করছে না খারাপ করছে, তার ব্যালেন্স শিটের পজিশন কি, এগুলো জানতে পারি। সো টাইপ অফ বিজনেস আমরা আগেই বলে ফেলেছি, নর্মালি আমরা তিন ধরনের বিজনেসের সাথে অ্যাটাচড। একটা সোল ট্রেডার হইতে পারে, ধরেন এই যে আমরা যে মুদির দোকান বললাম, হুম, আমরা যে ছোটখাটো যে আমরা ইয়েগুলো স্টেশনারিজ গুলো বলি, এগুলোকে সোল ট্রেডার্স বলা হয়। এবং তারা কিন্তু এই যে যেটা বললাম যে তারা নট লাইক যে তারা আসলে হিসাব রাখে না, আসলে তারাও কিন্তু হিসাব রাখে। অ্যাটলিস্ট তারা হয়তো অ্যাকাউন্টস করতেছে না, কিন্তু তাদের কি আয় কি ব্যয় এগুলো কিন্তু ঠিকই হিসাব রেখে দেয়, এবং মাস শেষে সে কিন্তু তার পারফরমেন্সটা পেয়ে যায়, প্রফিলিটি পেয়ে যায়। হুম। পার্টনারশিপ, আবার পার্টনারশিপ ফার্মগুলো সেম প্রসেস, পার্টনারশিপ ফার্মেরও অ্যাকাউন্টিং গুলো করতে হয়। পার্টনারশিপ ফার্মগুলো কি হয়, নর্মালি একের অধিক মিউচুয়ালি তারা অ্যাগ্রিড হয় কোনো একটা পার্টিকুলার টার্মস অ্যান্ড কন্ডিশনে, এবং তারা ফার্মগুলো ফর্ম করে। সো পার্টনারশিপ ফার্মগুলোর মধ্যে আমরা যেমন সিএ ফার্ম আছে, আমাদের ল ফার্ম আছে,
হ্যাঁ, এগুলো নর্মালি নেচারটা পার্টনারশিপ, এবং এদের যে রিস্ক এগুলো মানে তাদের যে ফার্মটা অপারেট করতে গেলে নট অনলি যে অলওয়েজ দ্য ফার্ম উইল গেট দ্য প্রফিট, হ্যাঁ, রিস্ক হচ্ছে কি মানে এটার সাথে রিস্কও অ্যাসোসিয়েটেড। প্রফিট যেমন আপনি পাবেন তেমন রিস্কও আপনাকে নিতে হবে। সো এই প্রপার্টনারশিপ বা পার্টনারশিপ ফার্মগুলোর রিস্কগুলো কিন্তু এই যারা মালিক, যাদের মালিকরা তারা কিন্তু বেয়ার করে। হ্যাঁ, অ্যান্ড লিমিটেড লাইবিলিটি কোম্পানি, যেটা এলএলসি বলা হয়, লিমিটেড লাইবিলিটি কোম্পানি। সো লিমিটেড লাইবিলিটি কোম্পানি আগে যেটা আপনারা রিপ্লাই দিলেন যে এটা টু টাইপস অফ লিমিটেড লাইবিলিটি কোম্পানি। ওয়ান ইজ নন লিস্টেড, যেটা বলা হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি, অ্যানাদার ইজ লিস্টেড। লিস্টেডটা কি? লিস্টেডটা আসলে পাবলিকলি ট্রেডেড হয় যে কোম্পানির শেয়ারগুলো, হ্যাঁ, এগুলোকে আমরা লিস্টেড কোম্পানির ইয়েতে রাখি, এবং যেখানে মাস মোর রেগুলেটরি কমপ্লায়েন্স আছে, এবং এখানে অনেক মানে ইস্যুজ আছে যেগুলো স্ট্রিক্টলি কমপ্লায়েন্ট করতে হয়। অন্যদিকে প্রাইভেট লিমিটেড কোম্পানি, এটারও রেগুলেশন আছে, অথরিটি আছে, বাট ইট কম্পেয়ার উইথ দ্য লিস্টেড কোম্পানি এটা হচ্ছে কমপ্লায়েন্স গুলো অনেকটাই কম। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা, এখন অবজেক্টিভ। আমরা যে ফিনান্সিয়াল স্টেটমেন্টে যে প্রিপেয়ার করি বা ফিনান্সিয়াল স্টেটমেন্টটা যে আমাদের করতে হয়, এটার আসলে অবজেক্টিভটা কি? এটা আসলে কি কারণে করি? এটা তো ডেফিনেটলি এটার একটা তো অবজেক্টিভ আছে, আছে না? অবজেক্টিভ স্যার তো আছে। অর্গানাইজেশনটা ঠিকভাবে চলতেছে কিনা এটা জানার জন্য আমরা ফাইন্যান্সিয়াল এক্স্যাক্টলি, এস্টিমেট দেখেন তৈরি করি। দেখেন এই যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলো যে আপনার এখন যা আমাদের যে কাজ বা আপনারা যে কাজগুলো করেন, আপনারা তো অডিট করেন তাই না? ফিনান্সিয়াল স্টেটমেন্ট হয়তো কেউ একজন তৈরি করতেছে, অনেক সময় সিএ ফার্মে আমরা যারা অ্যাডভাইজারি বা অ্যাকাউন্টিং সার্ভিস দিই আমরা কিন্তু প্রিপারেশন করে করে দিই। সো আমাদের অ্যাজ অডিট ফার্মের আমাদের যে কাজটা টু প্রিপেয়ার দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট, নট দ্য মানে স্কোপ অফ ওয়ার্ক, মানে আমাদের যদি পিওরলি যদি অডিটের ইয়ে বলি, আপনি যখন অডিট করতে যাবেন, দ্য অডিটর ইজ রেসপন্সিবল টু পারফর্ম দ্য অডিট, নট টু প্রিপেয়ার দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট। আমার কথা বুঝতে পারছেন? এখানে একটা মিসকনসেপশন হয়তো থাকতে পারে বা এটা থাকে। আমরা অনেক সময় পাবলিকলি যে রিয়াকশন গুলো আসে, এটা অনেকেই মনে করে যে একজন অডিটরের দায়িত্ব ফিনান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করা এবং সেটা অডিট করা। এরকম কি হইতে পারে না? মানে পারসেপশন আপনাদের কাছে কি মনে হয়, এরকম আছে না? জি স্যার। এটা আবার জি স্যার, রিপ্লাই দিয়ে না, এরকম আগে মনে করতাম স্যার। সরি, মানে ইয়ে আমি কোনো কোশ্চিন করলে চেষ্টা করবেন একটু রিপ্লাই দেওয়ার, তাহলে আমি বুঝবো যে আসলে আপনারা আছেন আমার সাথে। আদারওয়াইজ মানে একটু ইয়ে হয়ে যায়, বুঝছেন? মানে এটা পারসেপশনটা কি, পাবলিক পারসেপশন হচ্ছে আসলে অডিটর ইজ রেসপন্সিবল নট অনলি দ্য অডিট বাট অলসো টু প্রিপেয়ার দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট। একটা আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ আছে, ঠিক আছে? সো অডিটর কিন্তু, আমরা যে স্ট্যাটুটরি অডিট গুলো করি, এটা কিন্তু আমরা উই আর নট রেসপন্সিবল টু প্রিপেয়ার দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট। The company, the management of the company, they are responsible to prepare financial statement. এটা তার সোল রেসপন্সিবিলিটি, বুঝতে পারছেন? এখন আসেন, আমরা যে এই অবজেক্টিভটা, এই যে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করলাম, এটা আসলে কি কাজে লাগবে, আদৌ কাজে লাগবে কিনা, বা কাদের কাজে লাগবে? আমার কথা বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। ইয়েস, দেখেন জি স্যার। এই যে ফিনান্সিয়াল ইনফরমেশনটা, ইয়েস, এটার আসলে উদ্দেশ্য আছে, অবশ্যই মহৎ উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ছাড়া কোনো কাজ হয় না। যেমন ম্যানেজার, আপনি, আপনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, আপনাকে রিক্রুট করা হয়েছে অ্যাজ এ ম্যানেজার। আপনার কাজ হচ্ছে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করা, পারফরমেন্স অ্যানালাইসিস করা, ডাটা অ্যানালাইসিস করা, এবং মানে ডিসিশন নেওয়া। সো ম্যানেজার কি করবে? তার প্ল্যানিং করবে, কন্ট্রোল করবে, ডিসিশন মেক করবে বেজ অন ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট যদি না পায় তাহলে সে আসলে প্ল্যানিংও করতে পারবে না, সে ডিসিশন মেকিংও করতে পারবে না, সে ডাটা অ্যানালাইসিসও করতে পারবে না, সে কন্ট্রোলও আইডেন্টিফাই বা কোথায় তার কন্ট্রোল দরকার, কোথায় কন্ট্রোল দরকার নাই, কোথায় তার গ্যাপ আছে, এগুলো অ্যানালাইসিস করতে পারবে না। সো অ্যাজ ম্যানেজারের জন্য অবশ্যই ফিনান্সিয়াল স্টেটমেন্ট দরকার। এখন অনার বা শেয়ার হোল্ডার, এদের আসলে কি দরকার? এদের আসলে কি কাজ ফিনান্সিয়াল স্টেটমেন্টে? একজন ধরে আমি বা এক্সাম্পল, আমি কোথাও ইনভেস্ট করলাম, ধর আমি একটা জায়গায় ইনভেস্ট করলাম ইকুইটিতে, বা আমি কোনো পার্টনারশিপ ফার্মের সাথে অ্যাটাচড হলাম,
সো দিন শেষে কি আমার রিটার্ন চাই। আপনি যে ইনভেস্ট করতেছেন এটার জন্য আপনি কি রিটার্ন চাইতেই পারেন না? আপনি কি শুধু ইয়ে করবেন, চ্যারিটি করবেন? এটা তো চ্যারিটি না, বিজনেস তো চ্যারিটি না। সো আমরা যখন ইনভেস্ট করি, ইনভেস্টর বা মালিক পক্ষ তারা কিন্তু তার রিটার্নটা চায়। এই রিটার্নটা কিভাবে সে বুঝবে যে আমি রিটার্ন পাচ্ছি বা পাচ্ছি না? এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমরা যখন এই যে ব্যালেন্স শিট দেখতেছি, এই যে প্রফিট এন্ড লস গুলো দেখতেছি, এখানে কিন্তু সে তাকে ইনফরমেশনটা দিচ্ছে। ইয়েস, ডিউরিং দিস পিরিয়ড বা 12 মান্থ পিরিয়ড যেটাই বলেন, তোমার টোটাল সেলস ধরেন 100 টাকা, তুমি টোটাল খরচ করছো 50 টাকা, তুমি ট্যাক্স দিছো 10 টাকা, তোমার প্রফিট আছে 5 টাকা বা 20 টাকা। এই যে সে এই যে সে জানতে পারলো, এই যে ইনফরমেশনটা, এটা কে দিচ্ছে? ফিনান্সিয়াল, এই যে ইনফরমেশনটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রোভাইড করতেছে। বুঝতে পারছেন আমার কথা? না বুঝলে বললেন কিন্তু। ফিনান্সিয়াল স্টেটমেন্ট এই ইনফরমেশনগুলো প্রোভাইড করতেছে, এবং এইটা দেখে ইনভেস্টর বুঝতেছে না আমার তো ঠিক আছে, আমি টাকা ইনভেস্ট করছি, না আই এম সিকিউর, আমি রিটার্ন পাচ্ছি বা আমার রিটার্ন আছে, আমি প্রফিটেবল আছি, আমি লসে নাই। হ্যাঁ, সো তারা রিটার্ন গুলো আইদার সে ক্যাশে পাইতে পারে, মানে ডিভিডেন্ড যেটা, মানে রিটার্নটা সে ডিভিডেন্ড আকারেও পাইতে পারে, অথবা অন্য কোনো সেটাকে অন্যভাবে ইয়ে রেমিট করতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা, লেন্ডারের কাজ কি? লেন্ডার তো ইটস ইটস ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ পার্টি অফ দিস ফিনান্সিয়াল স্টেটমেন্ট। সো এরা কিন্তু শুধু শুধু আপনার ইয়ে করবে না, তাই না? টাকা পয়সা দিবে না। হ্যাঁ, টাকা পয়সা কি দিবে? একজন লেন্ডার কি আপনি চাইলেন দিয়ে দিল? সো সো সে এমন বোকা তো না। আমরা কি এরকম লেন্ডার পাবো বলেন? আপনি যে চাইলেন যে ভাই আমার টাকা দরকার, বা আমার 1 কোটি টাকা দাও, সে হুটহাট করে ঠিক আছে নিয়ে যাও, এটা এই ধরনের কি কি আছে এরকম? মানে ইয়ে ভলেন্টারি কেউ পাবেন না। সো লেন্ডারের কিন্তু তার কিন্তু ওই যে টাকা দেওয়ার আগে সে কিন্তু একটা জিনিস মাথায় রাখে, যে আমি যে টাকা দিচ্ছি XYZ কোম্পানিকে, ও আসলে আমার টাকাটা ফেরত দিতে পারবে কিনা। সো এটা জানার জন্য তার কি দরকার? ফিনান্সিয়াল স্টেটমেন্ট। সে আগে দেখে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, তার ফিনান্সিয়াল স্টেটমেন্টে তার পজিশন কি, তার অ্যাসেট কি, তার লাইবিলিটি কি, তার রেভিনিউ কি রকম, তার প্রফিটেবিলিটি আছে কি না, হ্যাঁ, তার কোম্পানি কোন নেচারের বা কোন ইন্ডাস্ট্রি বিলং করে, তার রিস্ক কি, হ্যাঁ, সে আদৌ সার্ভাইভ করতে পারবে কিনা, তার গোয়িং কনসার্ন ইস্যু আছে কিনা। অল আর সর্ট অফ দিস মানে ইম্পর্টেন্ট ইস্যুস the lender have to assess and then provide you the loan. হ্যাঁ, আপনি লোন দিলেন, কিন্তু আপনার যাকে লোন দিলেন সে রিপে করতে পারলো না, তার সেই অ্যাবিলিটি নাই, তাহলে আপনি কি সেখানে লোন দিবেন? সো লোন দেওয়ার আগে লেন্ডাররা এটা ইনশিওর হয়ে নেয় যে তার ক্যাপাসিটি আছে কিনা। আবার সাপ্লায়ার, সেম, দ্য প্রসেস ইজ সেম। আপনি কোনো সাপ্লাইয়ের সাথে ডিলিংসে যাবেন, কন্ট্যাক্ট করবেন, সাপ্লায়ার প্রথমে মাথায় চিন্তা করবে যে আমি যে ওকে সাপ্লাই দিব, আসলে ও কি আমার টাকা দিতে পারবে? আপনি যে ম্যাটেরিয়ালটা সাপ্লাই দিচ্ছেন, তাহলে কি সে টাকা দিতে পারবে? সাপ্লাই তখন বলে তোমার এফএস দাও, তোমার আমি দেখতে চাই, তোমার মুখের কথাই আমি 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 তোমার মুখের কথায় আমি আমি ইয়ে না, আমি এমন না যে আমি তুমি বললা আমি দিয়ে দিব। সো আমাকে দেখাও তোমার স্টেটমেন্ট। সে তখন দেখবে যে না, আরে এ তো খুব ভালো কোম্পানি, আর ইয়ে আছে, এর ট্রেন্ড গুলো ভালো, প্রফিটেবল, হ্যাঁ, মানে ফিনান্সিয়াল পজিশন খুব ভালো। সে তখন বলছে না, ঠিক আছে, হ্যাঁ, আমি তোমার সাথে বিজনেস পার্টনার হইতে চাই, তোমার সাথে আমি ট্রানজাকশন করতে চাই। কাস্টমার, সেম ভাবে কাস্টমার দেখবে যে তোমার আপনার কোম্পানির কোনো ইয়ে ব্যাড রিপুটেশন আছে কিনা, আপনার ফিনান্সিয়াল পজিশনে ইয়ে আছে কিনা, রিপোর্টটা কি, হ্যাঁ, লং টার্ম যে আপনার যে ইয়ে প্রোডাক্ট, যে আমি আপনার রয়্যাল কাস্টমার হব। এই যে দেখেন, রয়্যাল কাস্টমার কেন বলি আমরা? এই যে এই ধর ইউনিলিভার, স্কোয়ার, হ্যাঁ, এদের প্রোডাক্ট গুলো কিন্তু আমরা উম, সেটা কনজিউমার হোক, সেটা ফার্মেসি রিলেটেড হোক, মানে মেডিসিন হোক, আমরা কি করি? আমরা কিন্তু মাথায় কিন্তু আমাদের একটা ইয়ে কিন্তু সেট হয়ে গেছে যে বাজারে গেলেই, ধর আমি 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 সানুফি ইন্ডাস্ট্রিতে কিছুদিন চাকরি করছি, মানে এটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফ্রেন্ডস।
এখন ওই যে সাইনোভিয়ার। তো আমি কোনো ওষুধ কিনতে গেলে আমি কিন্তু প্রথমে যাই বলতাম সানোফের কি ওষুধ আছে, মানে ওই রিলেটেড কি ওষুধ আছে। এই যে কাস্টমার, রয়্যাল কাস্টমার, এই কাস্টমার বেসটা তৈরি হয় কিভাবে? এটা হয় আপনি কিভাবে সার্ভ করতেছেন আপনার কাস্টমারকে, আপনার সার্ভিসটা কিরকম। আপনি যদি ফিনান্সিয়ালি যদি ক্রাইসিসে থাকেন, আপনার ওই স্টেবিলিটি যদি না থাকে, ওই স্ট্রেংথটা যদি না থাকে, তাহলে হাউ টু সার্ভ ইউর ক্লায়েন্ট অর কাস্টমার। সো এটাও ভেরি ইম্পর্টেন্ট। কাস্টমার এগুলো দেখে। ট্যাক্স অথরিটি, ট্যাক্স অথরিটির কাজ কি? ট্যাক্স অথরিটি কি, তার কাজ হচ্ছে ট্যাক্স দাও, ট্যাক্স দাও, ভ্যাট দাও, তাই তো? ট্যাক্স অথরিটির কাজ হচ্ছে ট্যাক্স দাও। তুমি ইনকাম করছো, ইনকাম ট্যাক্স দাও, তুমি ভ্যাট দাও। সো সে অ্যাসেস করবে আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলো কি কি পজিশনে আছে, এবং সেটা আপনি যে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা দেখাচ্ছেন ইনফরমেশন গুলো, এটার উপরে সে বেস করে তার ট্যাক্সের লাইবিলিটিটা কম্পিউট করবে এবং আপনাকে বলবে যে তোমাকে এত টাকা ট্যাক্স দিতে হবে। সো এই ট্যাক্স অথরিটির কাছে দেখেন, এই যে আমরা যে অডিট করি, অডিট করে এই অ্যাকাউন্টসটা নট অনলি মানে আপনার যে কোম্পানি বা ক্লায়েন্ট, তারা কিন্তু তার স্টোরে রেখে দিচ্ছে বা তার আর্কাইভে রেখে দিচ্ছে। এই অ্যাকাউন্টসটা কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছে। এই যে ট্যাক্স অফিসে যাচ্ছে, বাংলাদেশ ব্যাংকে যাচ্ছে, আপনার বিভিন্ন ব্যাংকে যাচ্ছে, আপনার সাপ্লাইয়ের কাছে যাচ্ছে, কাস্টমারের কাছে যাচ্ছে, লেন্ডারের কাছে যাচ্ছে, আপনার মালিকের কাছে যাচ্ছে। এটা আপনারা কখনো মনে করেন না যে অ্যাকাউন্টসটা শুধু ওই যে 2-3 কপি যখন প্রিন্ট দেই ক্লায়েন্টের কাছে, আমরা জিজ্ঞাসা করি না ভাই আপনার কয় কপি লাগবে, বলে যে ভাই আমার 5 কপি দেন। না, 5 কপি শুধু না, আপনার কাছে 5 কপি ঠিকই নিচ্ছে সাইন, কিন্তু তার কাছে অনেক ফটোকপি আছে। ওই 5 কপির এসে অনেক ফটোকপি করে তার যা যা যেখানে যেখানে দরকার সেখানে সে সাবমিট করতেছে, দিচ্ছে। বুঝতে পারছেন? এমপ্লয়ি ইউনিয়ন, এটা এমপ্লয়ি ইউনিয়নে এটার ইউজার, এই ফিনান্সিয়াল স্টেটমেন্টের ইউজার এমপ্লয়ি ইউনিয়ন। আমরা যে চাকরি করি, আপনি কি বলেন, আপনি যদি মনে করেন যে আপনার কোম্পানির ফিনান্সিয়াল অবস্থা খুব বাজে, 2 দিন পরে সে বন্ধ হয়ে যাবে, তাহলে কি আপনি সেখানে পড়ে থাকবেন? আপনি জব সিক করবেন না? কি বলেন আমাকে, একটু রিপ্লাই দেন। জি স্যার। জি স্যার। আপনি তো জি স্যার। জি স্যার। জব খুঁজবেন। তো এই যে এমপ্লয়ি, সে কিভাবে বুঝবে যে আপনার কোম্পানি চলতে পারবে কি পারবে না? সে ওই ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখেই তো বুঝবে, তাই না? সো এগুলো এদের জন্য, এরা ইউজার। গভর্নমেন্টও কিন্তু বিভিন্ন রেগুলেশন আছে। হ্যাঁ, গভর্নমেন্ট কিন্তু এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলোর স্টেক হোল্ডার। সে দেখে যে আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্টে কোনো ইনভারমেন্টাল ইম্প্যাক্ট গুলো দিচ্ছেন কিনা, বা আপনি যে ইয়েগুলো করতেছেন, অ্যাক্টিভিটিস গুলো করতেছেন, সিএসআর করতেছেন, এগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা সেইগুলো কিন্তু চেক করে। আবার তার যে রুলস অ্যান্ড রেগুলেশন, এগুলো কমপ্লাই করছেন কিনা, হ্যাঁ, এগুলো সে কিন্তু স্ট্রিক্টলি মেনটেন করে। রেগুলেটর, রেগুলেটরের কাজ কি? ধরেন এফআরসি, এফআরসি নামে একটা রেগুলেটর আছে, এটা কি জানেন আপনারা? আমাদেরকে ওভারসি করে, জানেন? ফিনান্সিয়াল রিপোর্টিং স্যার। কাউন্সিল। না স্যার। এটা আগে ছিল না, ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল আগে ছিল না। এটা 2000 মনে হয় কত 21 সাল থেকে মনে হয় ওদের ইয়েটা হয়েছে। এদের কাজ হচ্ছে এই যে আমাদেরকে ধরা, ধরা বলতে আমরা যে অডিট গুলো করি, এদের ইয়ে করা যে আমরা ঠিকঠাক মতো অডিট গুলো করছি কিনা। হ্যাঁ, আমরা কোনো ফেক মানে, এটা এদের একটা সফটওয়্যার আছে এফআরসির। হ্যাঁ, এই সফটওয়্যার গুলো যারা আমরা পার্টনার আছে, মানে ফার্মে যারা পার্টনার, এরা হচ্ছে ইয়ে করে। এবং যখন একটা রিপোর্ট, অডিট রিপোর্ট সাইন হয়, সাইনের আগে ওই এফআরসির যে সফটওয়্যার, ওই সফটওয়্যারে ক্লায়েন্টের এন্ট্রি দিয়ে, ক্লায়েন্টের ডিটেলস দিয়ে আপনার তার অ্যাসেট, লাইবিলিটি, ইনকাম এগুলো ওখানে ইনপুট দিতে হয়। দেওয়ার পরে একটা ডেট দিতে হয়, ওই ডেটে সাইনিং ডেট হিসেবে ইয়ে করা হয়। বুঝতে পারছেন? এই এফআরসি যে সার্ভার, এই সার্ভারে গিয়ে যদি আপনি এখন আপনার যে মানে আপনার যদি অ্যাক্সেস থাকে, সবার তো অ্যাক্সেস থাকে না, অ্যাক্সেসের ইয়ে আছে, কারা কারা এটা এই সার্ভার ইউজ করতে পারবে বা ইনফরমেশন জানতে পারবে। ধরুন গভর্নমেন্টের কোনো একটা উইংস এর দরকার, এই যে দুদক বা ভ্যাট অফিস, ভ্যাট, এদের একটা ইনফরমেশন দরকার। সে কিন্তু ওই সার্ভারে গিয়ে কোম্পানির নাম সার্চ করলেই তার ডিটেলস চলে আসবে। কে অডিটর, তার অ্যাসেট লাইবিলিটি কত, তার ইনকাম এক্সপেন্স কত, তার প্রফিট কত, অডিট কবে হয়েছে, কে অডিট সাইন করছে, কোম্পানির পক্ষে কে সাইন করছে, এভরিথিং ওয়াজ রেকর্ডেড দেয়ার। সো এফআরসি হচ্ছে একটা রেগুলেটর, যে রেগুলেটরের জন্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলো রেগুলেটর ইউজার। সো
আপনার খেয়াল রাখতে হবে শুধুমাত্র যে আমরা অডিট করে দিয়ে আসলাম এবং একটা অ্যাকাউন্ট সাইন করে দিলাম, এটা এখানেই শেষ না। এটার পেছনে অনেক লোকজন আছে যাদের কাছে এই স্টেটমেন্টস গুলো পৌঁছাই দিতে হয়, এবং তারা এই স্টেটমেন্টের উপরে ডিপেন্ড করে, বেস করে দে মেক দেয়ার ইকোনমিক ডিসিশন। তারা তাদের ডিসিশন নেয়, সে ইনভেস্ট করবে না এক্সিট করবে, সে সাপ্লাই দিবে কি দিবে না, সে ব্যাংক লোন দিবে কি দিবে না। বুঝতে পারছেন? এটা ভেরি ইম্পর্টেন্ট। এরপরে দেখেন ইনফরমেশন, ফিনান্সিয়াল ইনফরমেশন ফর ম্যানেজমেন্ট ভার্সেস আদার স্টেক হোল্ডার। সো ফিনান্সিয়াল ইনফরমেশন ম্যানেজমেন্টের জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা ইয়ে। এবং এই ইনফরমেশন গুলো শুধুমাত্র যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এটা নট লাইক দ্যাট। ইন্টারনাল বিভিন্ন ইনফরমেশন, ইন্টারনাল বিভিন্ন রেকর্ড আপনার ম্যানেজমেন্টের জন্য দরকার পড়ে, যেগুলো আসলে আমরা ইন্টারনালি আর্কাইভ করি, ইন্টারনালি এটা রাখি, এক্সটার্নালি এটা ইউজ করি না। বাট স্টেক হোল্ডার যারা, তাদের জন্য শুধুমাত্র ফিনান্সিয়াল ইনফরমেশন যেটা, এটাই তাদেরকে সার্ভ করা হয় বা তাদেরকে দেওয়া হয়। আর ইন্টারনালে অনেক জিনিস আছে যেগুলো আসলে স্টেক হোল্ডারকে দেওয়া হয় না। সো আমরা দেখেন এই যে আমরা যে অ্যাকাউন্টস করি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস নামে একটা শব্দ আছে, আপনারা কি কখনো শুনছেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস? জি স্যার। জি স্যার আচ্ছা, এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস ভেরি র অ্যাকাউন্টস, ভেরি র এবং ভেরি ট্রু পিকচার। এখানে আসলে এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট একটা সময় ছিল, বুঝছেন, একটা সময় ছিল এই যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলো আমরা যে যে অডিট করি, এই স্টেটমেন্ট গুলো দুই দুই তিন ধরনের স্টেটমেন্ট হইতো। একটা স্টেটমেন্ট হইতো ব্যাংকের জন্য, ব্যাংকেও যে তাকে লোন নিতে হবে, ওই জন্য তার ওই ক্রাইটেরিয়া মিট করে একটা স্টেটমেন্ট প্রিপেয়ার করা হইতো। একটা স্টেটমেন্ট প্রিপেয়ার করা হতো ট্যাক্স অফিসের জন্য, ওই যে ট্যাক্স অফিস ওইটা দেখে ট্যাক্স কম্পিউট করবে এবং ট্যাক্স লাইবিলিটি আপনার অ্যাসেস করবে, অ্যান্ড দেন আপনাকে বলবে যে তুমি ট্যাক্স দাওনি বা দিছো, কম দিছো। আর একটা দেখা গেল যে নিজেদের। সো দেয়ার আর মেনি অ্যাকাউন্টস, বাট এখন কিন্তু এই যুগ নাই, এখন কিন্তু এগুলো আর নাই। এই যে এফআরসি কেন বললাম, এফআরসি একটা রেগুলেটরি ওভারসি করে, এই এফআরসি আসার পরে এগুলো সব বন্ধ হয়ে গেছে। বুঝতে পারছেন? এখন একটাই অ্যাকাউন্ট, ওই যে আমরা যে অ্যাকাউন্টসটা অডিট করতেছি, সাইন করতেছি, এইটাই ব্যাংকে যাচ্ছে, এইটাই আপনার সাপ্লাইয়ের কাছে যাচ্ছে, এইটাই আপনার ব্যাংক কাস্টমসে যাচ্ছে, এইটাই ট্যাক্স অফিসে যাচ্ছে, এইটাই আপনার শেয়ার হোল্ডারের কাছে যাচ্ছে। নো ডুয়েল অ্যাকাউন্টস। সো এটা খেয়াল রাখতে হবে, হ্যাঁ, যে ম্যানেজমেন্ট ইনফরমেশন, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস এর ইনফরমেশন গুলো ম্যানেজারের দরকার, ম্যানেজমেন্টের দরকার, ভেরি ইনসাইড ইনফরমেশন, যেটা স্টেক হোল্ডার বা আদার্স যে ইউজার তাদের নাও লাগতে পারে। দেখেন রোল অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড ইথিক্যাল রেসপন্সিবিলিটিস। এই যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এটা ফ্রেমওয়ার্কের, এই কথাগুলো কিন্তু আমি সব ফ্রেমওয়ার্কের বলতেছি, অ্যাকাউন্টিং ফ্রেমওয়ার্ক। সো দেখেন রোল অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড ইথিক্যাল রেসপন্সিবিলিটিস, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা শব্দ। স্ট্যান্ডার্ডটা কি? স্ট্যান্ডার্ডটা হচ্ছে এই যে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা যে প্রিপেয়ার্ড হচ্ছে, এটা এটা তো ডেফিনেটলি এটা এক্স ওয়াই জেড একভাবে করতেছে, এবিসি কোম্পানি আর একটা ভাবে করতে, নট লাইক দ্যাট। দ্যাট ইজ এ প্রেসক্রাইব গাইডলাইন which is implemented by IASB, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। তারা একটা গাইডলাইন প্রেসক্রাইব করছে থ্রু এই যে আইএস বা আইএফআরএস এগুলো দিয়ে, এবং এই গাইডলাইন অনুযায়ী আপনাদের যেগুলো ইউনিক মানে আমি বাংলাদেশে রেভিনিউ রিকগনিশনের যে পলিসি পড়তেছি, ওই যে ঘানা বসে যে আছে যে ভদ্রলোক, ঘানাতে ওইটা পড়তেছে, ওই ইউএসএ সেম জিনিসই, ইউকে সেম জিনিসই, নেদারল্যান্ডে যান, দিস ইজ কল ইউনিক, একটাই জিনিস এবং সবার জন্যই একই স্ট্যান্ডার্ড। হ্যাঁ, সো এই স্ট্যান্ডার্ড কিন্তু প্রেসক্রাইবড, এটা গাইডলাইন্স, এবং আমরা কিন্তু যখন অ্যাকাউন্টস প্রিপেয়ার করি ইন কমপ্লায়েন্স উইথ দ্য অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এর বাইরে আমরা যাই না। ইথিক্স, দিস ইজ অলসো ভাইটাল পার্ট। আপনি যখন একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে কোনো ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবেন, ইউ আর রেসপন্সিবল টু প্রিপেয়ার দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এবং এটার জন্য আপনার ইথিক্স থাকতে হবে। আপনাকে আরো লেটার অন আমরা ইথিক্সটা নিয়ে আরো ডিসকাস করব, বাট এখানে শর্টলি বলে যায় ইথিক্সটা, যেটা আমাদের কোড অফ কন্ডাক্ট, আইসিবির যে কোড অফ কন্ডাক্ট, এখানে এই ইথিক্স রিলেটেড ইয়ে বলা আছে। সো এখানে আমরা কমপ্লাই করতেছি কিনা, এবং ফিনান্সিয়াল ইনফরমেশনটাকে রিলায়েবল করতে হলে এবং ট্রাস্টওয়ার্দি করতে হলে একজন
ইয়েকে অবশ্যই ইথিক্যালি সাউন্ড হইতে হবে। এটা কেন ইম্পর্টেন্ট, ওয়াই ইম্পর্টেন্ট, এই যে রোল অফ স্ট্যান্ডার্ড এবং ইথিক্যাল রেসপন্সিবিলিটি কেন ইম্পর্টেন্ট? আমাদের যদি ইথিক্স না থাকে, বিং এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা আমাদের যে এই কমিউনিটি, আমাদের যে ইথিক্স না থাকে, তাহলে এই ভ্যালু থাকবে? বলেন, ভ্যালু তো না থাকবে স্যার। না। নো স্যার। আপনি যদি ইথিক্যালি সাউন্ড না হন, পাবলিক পারসেপশনটাই কি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তার মানে দে হ্যাভ সাম মানে মোরাল ইথিক্স, যারা যেটা তারা প্র্যাকটিক্যালি থ্রু দ্য 3 ইয়ার্স আর্টিকেলশিপ পিরিয়ড, এই আর্টিকেলশিপ পিরিয়ড এটার ভিতর দিয়ে নিজেদেরকে প্রিপেয়ার করে এবং পরবর্তী সময়ে তারা রিগোরিয়াস প্রসেসের ভিতর দিয়ে যায়, যেখানে এক্সাম হয়, স্কুটিনি হয় এবং কঠিন একটা প্রসেস, রিগোরিয়াস এই প্রসেসের মধ্যে গিয়ে একটা সময় পাস করে। সো পারসেপশন ইজ দ্যাট দে আর ভেরি মাচ সাউন্ড অ্যান্ড ইথিক্যালি দে আর ভেরি মাচ সাউন্ড। সো আমরা যদি ওই ইথিক্স গুলো কমপ্লাই না করি, তাহলে আমাদের প্রফেশনের ভ্যালুটা আর থাকবে না। আমার কথা বুঝতে পারছেন? ইয়েস স্যার। জি স্যার। এখন আসেন, এই যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলো যে আমরা তৈরি করি, এটা কি শুধু কোম্পানি করে? ওর জন্যই কি দরকার? কোম্পানির বাইরে তো আরো অনেক কিছু আছে, আছে না? যেমন গভর্নমেন্টের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, নন প্রফিট অর্গানাইজেশন আছে। হ্যাঁ, ইয়েস। এই যে আমাদের অ্যাকাউন্টিংটা, এটা নট অনলি দা মানে প্রফিটেবল সেক্টরস বা বিজনেস, ইট অলসো অ্যাপ্লাই টু দা নন প্রফিট অর্গানাইজেশনস। যেমন এই যে চ্যারিটিস, বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশন আছে, ক্লাব আছে, হ্যাঁ, গভর্নমেন্ট এজেন্সিজ আছে। তারাও কিন্তু দিন শেষে তাদের এই যে চ্যারিটিতে কি ডোনেশন আসলো, কোথায় খরচ করলো, কা আদৌ কি খরচ করছে, যে খরচটা করছে এটা কি উইথিন দেয়ার প্রেসক্রাইবড জায়গায়, বা যে খরচগুলো করছে তারা কি অ্যাপ্রুভড ওই জায়গাগুলো খরচ করছে। এই যে জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, এগুলোর জন্য তাদের অ্যাকাউন্টিংটা মাস্ট, অ্যাকাউন্টিং করতে হবে। এবং তারাও কিন্তু স্ট্যান্ডার্ড বা যেটা যেখানে দরকার এটা কিন্তু ইন কমপ্লায়েন্সেই এগুলো করে থাকে এবং ইনশিওর দেয়ার মানে রিয়েলেবিলিটি অফ দ্য ইনফরমেশন, অলসো দ্য ট্রাস্ট অফ দ্য ইনফরমেশন, সো দ্যাট এই যে এফএস গুলা, নন প্রফিট অর্গানাইজেশনস, এটা যাতে দ্যার ইজ নো কোশ্চিনস অ্যাবাউট দেয়ার অ্যাকাউন্টিং রেকর্ড অ্যান্ড দেয়ার রেজাল্ট। বুঝতে পারছেন? যেমন স্কুল, এই যে বিভিন্ন স্কুল আছে না, প্রাইভেট মানে প্রাইভেটই তো, এই যে ইংলিশ মিডিয়াম বলেন, বা এদেরও তো অ্যাকাউন্টস হয়, তাই না? হ্যাঁ, এই যে আমাদের আইসিএবি, এটা তো এদের কি অ্যাকাউন্টস হয় না? আমরা কি প্রফিটেবল? আমরা তো প্রফিটেবল না, নন প্রফিটেবল। তো আমাদের কি অ্যাকাউন্টস করতে হবে না? এই যে আপনারা যে দিচ্ছেন, সাবস্ক্রিপশন পরীক্ষা এক্সাম ফি দিচ্ছেন, এই যে এনরোলমেন্টের ফি দিচ্ছেন, হ্যাঁ, এগুলো কি আইসিবি রিসিভ না? আইসিবি তো ইনকাম, এটার এগেনস্ট আইসিবি কি দিচ্ছে? এই যে আজকে এই যে অনলাইনে এই প্ল্যাটফর্মটা আইসিবি ডেভেলপ করছে, আবার আইসিবি বিভিন্ন ম্যাটেরিয়ালস আছে, আপনারা ম্যানুয়াল পাচ্ছেন, আমাদেরকে যে করা হচ্ছে, বিভিন্ন ট্রেনিং মেনিং দেওয়া হচ্ছে, সো তার খরচ এগুলো, তো এগুলো জাস্টিফাই করতে হবে না? হ্যাঁ, তো এটার জন্য তার আসলে অ্যাকাউন্টিংটা দরকার। ভাই 1 মিনিট, একটু 1 মিনিট। এখন আসেন, এগুলো গেল দ্য পারপাস অফ অ্যাকাউন্টিং। এতক্ষণ যে কথাগুলো বললাম, এগুলো অ্যাকাউন্টিং এর পারপাস। দিজ আর দ্য ফান্ডামেন্টাল ফ্রেমওয়ার্ক অফ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এটা একেবারে ফান্ডামেন্টাল। এখন আসেন, এই যে আমরা যে এতগুলো কথা বললাম, রেগুলেশন বোঝেন তো? রেগুলেশন, কেউ রেগুলেশন বোঝেন? একটু বলবেন রেগুলেশন গুলো কি? হ্যালো? যে সার্টেন কিছু রুলস নিয়ম বা আছে গাইডলাইন যেগুলো গুলো ফলো করা আগে হয় থেকে একটা প্রতিষ্ঠান ডিসক্রাইব করা থাকে। পরিচালনা করার জন্য। আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার বলছিলাম জি আগে স্যার। থেকে ডিসক্রাইব করা কিছু হচ্ছে নিয়ম। সাধারণত কোন একটা সংগঠন বা কোন একটা দেশে যেরকম একটা সংবিধান থাকে, তো অ্যাকাউন্টিং এর কিছু সংবিধান আছে যে অনুযায়ী অ্যাকাউন্টিংটা চলবে, সেগুলোকে আমরা রেগুলেশন বলছি। এক্স্যাক্টলি। এই দেখেন, এই যে ও কিন্তু বলে ফেলছে রেগুলেশনস গুলো। এই যে আমরা যে যে ফিনান্সিয়াল স্টেটমেন্টস গুলো প্রিপেয়ার করতেছি, এটা নট লাইক দ্যাট, এটা আমাদের
নিজের মতো করে বা আপনি আপনার মতো করে করতেছেন, এখানে কিন্তু কিছু রেগুলেশনস আছে যেগুলো আপনাকে কমপ্লাই করতে হচ্ছে। এই যে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা যে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউতে প্রেজেন্ট করবেন, এটা করতে হলে আপনাকে অবশ্যই একটা সার্টেন প্রসেসের ভিতর দিয়ে কাজগুলো করতে হবে, আপনার অ্যাকাউন্টিং গুলো করতে হবে, রেকর্ডিং গুলো করতে হবে। আদারওয়াইজ কিন্তু এটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ হবে না। যেমন আমি বললাম যে আমি এটা রেভিনিউ এভাবে আমার মানে একটা ইয়ে বলে দিলাম যে আমি এইভাবে অ্যাকাউন্ট ফর করছি, আপনি বললেন যে আপনি এইভাবে করছেন বা এক্স ওয়াই জেড, এটা তাহলে কি হলো, এটা এটা কিন্তু ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ হলো না। মানে একটা জায়গায় গিয়ে আমরা একমত হইতে পারলাম না, আমরা তিনটা ওপিনিয়ন দিয়ে দিলাম। সো এগুলোকে মিনিমাইজ করার জন্য কিছু রেগুলেশনস আছে। রেগুলেশনস গুলো কি কি? প্রথমে আসি লোকাল। লোকাল কি? কোম্পানিজ অ্যাক্ট। কোম্পানিজ অ্যাক্টে বলা আছে যে একজন অ্যাকাউন্টেন্ট বা একজন কোম্পানির যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট হবে, এটা আসলে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ হইতে হবে, এবং সে কিছু গাইডলাইন দিয়ে দিছে কিভাবে এটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ হবে। এখন আসেন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, যেটা বলে আমরা আইএস বা আইএফআরএস। সো এই যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের একটা অনেক বড় একটা অ্যাপ্লিকেশন আছে ফিনান্সিয়াল স্টেটমেন্টে। আপনি যে ফিনান্সিয়াল স্টেটমেন্টে যে অ্যাসেট লাইবিলিটি ইনকাম দেখাবেন, এখানে প্রতিটা ইয়ের জন্য, যেমন রেভিনিউর জন্য একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে আইফআরএস 15, অ্যাসেট প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট এর জন্য আইএস 16, বুঝতে পারছেন? ফরেন এক্সচেঞ্জ গেইন লসের জন্য আছে আইএস 21, ইনভেন্টরির জন্য আছে আইএস 2। এরকম প্রতিটা ইয়ের অ্যাকাউন্টস হেডের আইএস বা আইএফআরএস আছে। এই আইএস বা আইএফআরএস হচ্ছে গাইডলাইন, আপনাকে গাইড করবে যে আসলে কিভাবে আপনি এটা রিপোর্ট করবেন, অ্যাকাউন্ট ফর করবেন। এখন মাই কোশ্চেন ইজ দ্যাট, আপনাদের একটু একটু জাস্ট একটু আপনাদের রিকলের জন্য, আইন এবং স্ট্যান্ডার্ড, ল অ্যান্ড স্ট্যান্ডার্ডের ভিতর পার্থক্যটা কি কেউ বলতে পারবেন? হুম, এনিওয়ান? স্যার ল হলো স্যার আপনার একটা ওই যে সকল মানে আইন যেগুলো আপনাকে মানতেই হবে আমাদের মানতেই হবে, বাট স্ট্যান্ডার্ড মানে স্ট্যান্ডার্ড বলতে স্যার এটা অনেকদিন ধরে প্র্যাকটিস হয়ে আসছে, এমন কোনো নিয়ম কানুন বোঝায় আর কি। আর ল হইলো ভেরি স্যার গুড, এটা থ্যাংক ইউ সরকার ফয়সাল। ফয়সাল আন্ডারস্টুড, মানে ফয়সাল সুন্দরভাবে বলছে। আইন হচ্ছে এই যে ট্যাক্সের আইন, এইটা যে 5 লাখ টাকা ইনকাম করে আর যে 50 লাখ টাকা ইনকাম করে, এই দুজনের জন্য কি আলাদা? আলাদা না। আইন হচ্ছে হুইচ ইজ ম্যান্ডেটেড ফর দ্য অল, মানে সবার জন্য ম্যান্ডেট। আপনি এইখানে আইনের ব্যত্যয় ঘটলে আপনার পানিশমেন্ট হবে। দিস ইজ কল ল হুইচ ইজ অ্যাপ্লিকেবল ফর অল। আর স্ট্যান্ডার্ড হচ্ছে একটা গাইডলাইন, যেটা আমার জন্য অ্যাপ্লিকেবল, ওই স্ট্যান্ডার্ডটা আমার জন্য আপনার জন্য নাও হইতে পারে, বুঝতে পারছেন? এটা একটা গাইডলাইন। সো এটা আইন না, এটা খেয়াল রাখেন, স্ট্যান্ডার্ড কিন্তু আইন না, এটা প্রিন্সিপাল বেস, এটা নট ল, ঠিক আছে? আচ্ছা, দিস আর দ্য রেগুলেশনস। তাহলে আমাদের রেগুলেশনস গুলো আছে, কোম্পানি একটা আসে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এই যে প্রিন্সিপাল, গ্যাপ, আর যদি কোনো প্রফেশনাল জাজমেন্ট থাকে, জাজমেন্টও আমাদের একটা এই কনসিডারেশনের মধ্যে রাখি, বুঝতে পারছেন? সো এই চারটা মোটামুটি, এটা এগুলো দিয়েই আসলে আমাদের অ্যাকাউন্টিং যে ইয়েটা রেগুলেটেড হয়। এখন আসেন এই যে এখানে একটা গ্যাপের একটা ইয়ে আছে, গ্যাপ। গ্যাপটা আসলে কি? গ্যাপটা কে বলতে পারবেন গ্যাপটা কি? স্যার আমেরিকান স্ট্যান্ডার্ড। স্যার এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এক প্রকার গাইডলাইন্স ফলো করে অ্যাকাউন্টিং। এক্স্যাক্টলি। শোনেন আমি একটু বলি, ওই যে কে যেন বলে আমেরিকান স্ট্যান্ডার্ড গ্যাপ, হ্যাঁ, গ্যাপের এটা জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। বাট এটা মজার ব্যাপার কি শোনেন, আমি মোটামুটি গ্যাপের ক্লায়েন্ট, এবং আইস আইস তো সবাই তো আইস, আমাদের কিন্তু গ্যাপ আছে, জানেন আমাদের গ্যাপ কি? কেউ বলতে পারবেন? গ্যাপ কিন্তু সব জায়গায় আছে। স্যার আমাদের আইএফআরএস গুলো আমাদের গ্যাপ। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমাদের যে গ্যাপ নাই তা না, আমাদের গ্যাপ আছে, আমাদের গ্যাপ আছে আইস আইফারেস। যেমন ইন্ডিয়া, ইন্ডিয়া কি যেন বলে, ইন্ডিয়ান কি যেন বলে, ইন্ডিয়ান গ্যাপ বা এরকম কিছু একটা টার্ম ইউজ করে, দেখতে হবে একটু, একজাক্ট খেয়াল নাই।
আমেরিকা বলে যে গ্যাপ, এগুলো কিন্তু আসলে আইএফআরএস এরই মানে অ্যাপ্লিকেশন গুলো ওরা নামটা একটু চেঞ্জ করে দিছে, নাথিং এলস। আমি মোটামুটি এই যে ইউএস বেস ক্লায়েন্ট, আমার লাইফে আমি অনেকগুলো ইউএস বেস ক্লায়েন্ট করছি। সো আমার একটা সময় কিউরিওসিটি ছিল যে আসলেই গ্যাপ এবং আইএফআরএস এর ভিতরে পার্থক্য খুঁজে দেখি। বাট প্র্যাকটিক্যালি আমরা অ্যাকাউন্টিং এর ভিতরে যে জিনিসগুলো আমাদের কমনলি কাজে লাগে, এখানে গ্যাপ এবং আইএস এর ভিতরে আসলে কোনো ডিফারেন্স আমি পাইনি। হয়তো ডেফিনেটলি কিছু কিছু জায়গায় আছে, কিন্তু মেজর যে জায়গাগুলো, আপনারাও এই যে গ্রাজুয়ালি মানে আপনারা তো বড় হবেন তাই না, এখন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এরপরে ম্যানেজার বা ইয়ে পাস করবেন, অনেক ক্লায়েন্ট হ্যান্ডেল করবেন। সো আপনারাও কিন্তু তখন আমার জন্য একটা কিউরিওসিটি ছিল, ওই জায়গায় আপনাদেরও তৈরি হবে যে আসলে গ্যাপ এবং আইস এর ভিতরে কোথায় নতুন কিছু আছে। সো আমি পাইনি, অবশ্যই আছে কিছু জায়গায় যে জায়গাগুলো আসলে আমাদের এভাবে কাজে লাগেনি বা আমি আমার ওই স্কোপের মধ্যে পাইনি। তো মনে রাখেন সবই গ্যাপ, মানে আমাদের যে আইএস এটাই আমাদের গ্যাপ। তো আমাদের যেহেতু আইএস এর এটাকে অ্যাডপ্টেড করে নিছি, এই জন্য আসলে আমাদের আলাদাভাবে গ্যাপ বলে বা ওইরকম কিছু নাই, আইএসটাই আমাদের গ্যাপ। এখন আসেন এই যে গ্যাপের উদ্দেশ্যটা কি, এটা কি মেক শিওর করে, গ্যাপের যে অবজেক্টিভ এটাই হচ্ছে আপনার যে ফিনান্সিয়াল ইনফরমেশনটা, এটা ডেফিনেটলি রিলিভেন্ট হইতে হবে। আপনি ইরিলিভেন্ট জিনিসপত্র এখানে নিয়ে আসবেন না। আপনার ধরেন একটা পারচেস করছেন যেটা আপনার বিগত বছরের, আপনি এখানে এই বছরে দেখাবেন, এটা হবে না। আপনি যদি এই বছরে পারচেস করেন তাহলে এই বছরে দেখাতে হবে, দিস ইজ দ্য রিলিভেন্ট ইনফরমেশন। এবং রিলায়েবল, এটা রিলায়েবল হইতে হবে, এটা সাপোর্টিং থাকতে হবে, তাহলে না রিলায়েবল হবে। কম্পারেবল ইনফরমেশনগুলো কম্পারেবল হইতে হবে, আপনি কম্পেয়ার করতে পারেন লাস্টের সাথে এবছর বা আপনার কম্পিটিটরের সাথে আপনার, এবং আন্ডারস্ট্যান্ডেবল। এমন কোনো ইনফরমেশন এমন হিজিবিজি কিছু বলবেন না যে ল্যাঙ্গুয়েজগুলো আসলে আমি বুঝি না বা আপনারা বুঝেন না। আমার কথা বুঝতে পারছেন? এই যে সিম্পলিফাই করা, জি স্যার। গ্যাপের কাজ হচ্ছে এগুলো সিম্পলিফাই করে দেওয়া এবং ইউজার ফ্রেন্ডলি করে দেওয়া, যাতে সবাই বোঝে এবং এটা ট্রাস্টওয়ার্থি হয়, ট্রু অ্যান্ড ফেয়ার ভিতরে রিপ্রেজেন্ট হয়। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, সোর্স অফ গ্যাপ এগুলো তো বলা হয়ে গেছে যে এই যে কোম্পানি যে একটা আছে অ্যাকাউন্টিং দেখেন এইখানে দেখেন সোর্স অফ গ্যাপের সোর্স গুলো কি, ওই যে ওইগুলাই দেখেন, কোম্পানি অ্যাক্ট, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, স্টক এক্সচেঞ্জ রুলস, লোকাল প্র্যাকটিস, এগুলো দিয়েই গ্যাপ হয়। আর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এগুলোই হয়, এইভাবে সেট করা হয়ে থাকে। এবং স্যার last এ গ্যাপকে আমেরিকান স্ট্যান্ডার্ড কেন বলা হয়? আচ্ছা শোনেন, আমি কেনরা সবকিছু একটু ওরা আলাদা না, ওদের তো আপনি এই যে আইএস আমরা বলতেছি, সবাই তো আমরা আইএসি করতেছি, ও তো একটু আলাদা। ও বললো না আমি তো তোমার সাথে, আমি তোমার জাত আর আমার জাত এক না, আমি একটু আলাদা জাতে যাই, এই জন্য গ্যাপ বলে দিচ্ছে। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। মানে স্যার এখানে বলতে আছে স্যার, বাংলাদেশ গ্যাপ ইনক্লুডস আইএফআরএস অ্যাডাপ্টেড। সরি, স্যার এই যে নিচে বলে গেছে স্যার, যে আইএফআরএস বাংলাদেশে গ্যাপ। হ্যাঁ এটা আমি লিখে দিচ্ছি, বুঝছেন, এটা বলা আছে, এটা আর যে যে করলেন যে আমেরিকা কেন গ্যাপ বলে, আমেরিকা গ্যাপ বলে যে আসলে ওর একটু জাত আলাদা, এই জন্য। বুঝতে পারছেন? জি স্যার। ওই তো আমাদের সাথে মিশতে চাচ্ছে না, ও আলাদা থাকতে চাচ্ছে। কিন্তু আর আসলে বেসিক জিনিস ও যারা ও যা বলছে আমি তাই বলতেছি, কিন্তু ও টার্মটা বলতেছে না আমি তোমার সাথে আলাদা না, মানে আমার স্ট্যাটাস একটু আলাদা। আচ্ছা, লেজিসলেশন গুলো শর্ট অফ একটু আলোচনা হয়ে গেছে, এগুলো এখন আর করার নাই। একটু আপনাদের যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এটা একটু নিয়ে একটু ধারণা দিই, যেহেতু এটা ভেরি নিউ, এটা নিয়ে একটু শর্টলি একটু বলে দিই। দেখেন এই যে দুইটা জিনিস আছে, আপনার কনফিউশন থাকতে পারে, দ্যার ইজ ভেরি কমন কোশ্চেন্স, হ্যাঁ, যে আসলে আইএস আর আইফারএস এটা কি আসলে। দেখেন এটা আইএস এবং আইফারএস কিছুই না, এটা 2000 ডান একটু 2001-এই তো। এক মিনিট ডান। তো 2001 স্যার। জি স্যার, 2000 দেখাই আছে স্যার ওখানে পাশে। 2001। আচ্ছা যাক, এখানে আমি দেখতে পাচ্ছি না, বাট এটাই হচ্ছে 2001-এ, বুঝছেন? স্যার একটু নিচে। স্যার হ্যাঁ, একটু আছে। নিচে আছে স্যার, হ্যাঁ একটু নিচে জি আছে স্যার। স্যার। জি স্যার এখানে। জি স্যার, এই যে আইএস আর আইএফআরএস এই যে ফ্রম এই যে 2000। এই যে পেয়েছি। দেখেন ওল্ড
প্রথম শুরুটা হয় এই যে আইএসবি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড আইস দিয়ে শুরু করে, এই প্রিন্সিপালটা এই স্ট্যান্ডার্ডটা আইস দিয়ে শুরু করে। তো সবকিছুতে একটা পরিবর্তন আসে, তাই না? মানুষের তো একভাবে চলবে না, মানে ট্রেন্ডটা চেঞ্জ হয় বা প্র্যাকটিস চেঞ্জ আসে, নতুন নতুন ইস্যু আসে, কমপ্লেক্সিটি তৈরি হয়। তখন কি হয়, সময়ের সাথে সাথে আপনাকেও বদলাইতে হয়। সো এই 2001-এ এসে এই আইএসবি সে বললো যে না, ওল্ড গুলো তো আছে, এই জায়গাগুলো আমাদের একটু কাজ করতে হবে। আসলে এমন এমন কিছু জিনিস আমাদের প্র্যাকটিসে বা আমাদের সামনে আসতেছে যেগুলো আসলে আমাদের ওই ওল্ড স্ট্যান্ডার্ড দিয়ে আসলে ইন্টারপ্রিটেশন করা যাচ্ছে না বা কাভারেজ হচ্ছে না। ওইখানে আরেকটু ইন্টারপ্রেট করার দরকার বা আরেকটু এক্সপ্লেন করার দরকার। ওই জায়গা থেকে তারা এটা ইন্ট্রোডিউস করলো আইফারেস। তার মানে অনওয়ার্ড 2001-এ যত ধরনের অ্যামেন্ডমেন্ট নতুন কিছু আসছে সব আইফারেস দিয়ে আসছে। বুঝতে পারছেন? আমার কথা বোঝা যায়? জি স্যার। জি স্যার। তাহলে এটা এটা আপনাদের মাথায় রাখবেন যে আইএস এবং আইফারেস এর এটা পার্থক্যটা নাথিং, পার্থক্য একটাই। এটাকে আরো আপডেট করার জন্য 2001 সাল থেকে এটাকে আইএস এর পরিবর্তে আইফারেস বলা হয়। এবং এখন যা আসবে 2001 সাল থেকে যত ধরনের নতুন নতুন জিনিসপত্র আসছে সব আইফারেস দিয়ে আসছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন Yes, sir. দেখেন আইএস এর এবং আইফারেস এর সাথে দুইটা জিনিস আছে যেটা বলা হয় ইন্টারপ্রিটেশন রিলেটেড। কোনো একটা পার্টিকুলার জিনিসে যদি কোনো মতামতের পার্থক্য থাকে বা অ্যাম্বিগুইটি থাকে বা আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ থাকে, ওই জায়গাটাকে ক্লিয়ার করার জন্য এই আইএসবি, আইফ্রিক এবং সিক দুইটা জিনিস ছিল। এসআইসি দেখেন নিচেরটা যেটা, এটা এটা হচ্ছে রিলেটেড উইথ আইএস, আইএস এর ইন্টারপ্রিটেশন দেয়। আইফ্রিক এটা রিলেটেড উইথ আইএফআরএস, আইএফআরএস এর ইন্টারপ্রিটেশন দেয়। সো এখন আপনাদের একটু খেয়াল রাখেন দুইটা জিনিসই ওই যে আইএস আইএফআরএস এর মতোই। যে আইএস এর ইন্টারপ্রিটেশন দিচ্ছে তাকে বলা হয় সিক, আর যে আইএফআরএস এর ইন্টারপ্রিটেশন তাকে আইফ্রিক বলা হয়। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, ফিনান্সিয়াল স্টেটমেন্ট এটা প্রিপেয়ার করতে হবে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। দিস ইজ দ্য রিকোয়ারমেন্ট অফ কোম্পানিজ অ্যাক্ট 1991. It also required by IS1. IS1 টা হচ্ছে প্রেজেন্টেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। সো আমরা যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলো প্রিপেয়ার করতেছি এটা অবশ্যই ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ হতে হবে। এবং এই ট্রু অ্যান্ড ফেয়ার ভিউর জন্য কি করতে হবে, ইনফরমেশনটা মাস্ট বি অ্যাকুরেট হতে হবে, ফেথফুলি রিপ্রেজেন্ট করতে হবে, ফ্রি ফর্ম বায়াস হইতে হবে এবং কমপ্লিট এবং নিউট্রাল হইতে হবে। আদারওয়াইজ কিন্তু ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ হবে না। ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ হইতে হলে এই তিনটা কন্ডিশন ফুলফিল করতে হবে। সো এই যে আমরা যে কাজ করি, আমরা কিন্তু ট্রু অ্যান্ড ফেয়ার ভিউর জন্য কাজ করি। এই যে এই জায়গাগুলো আমরা কিন্তু ইনশিওর করে দিই। দ্যাটস ওয়াই আমাদের যে পাবলিক বা স্টেক হোল্ডার যে ইনফরমেশন পাচ্ছে তারা রিলাই করতে পারতেছে, কারণ আমরা এই জায়গা মেক শিওর করতেছি। আচ্ছা, এখন আসেন সাস্টেনেবিলিটি অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড। এটা আসলে ভেরি নিউ, এটা আগে ছিল না। এখন ওয়ার্ল্ড যেটা চিন্তা করছে যে ফিনান্সিয়াল, মানে এটা নট অনলি ব্যক্তি, আমি আপনার রেসপন্সিবল না। এই যে কার্বন ইমিশন করতেছি, যে এনভায়রনমেন্ট নষ্ট করতেছি, এটা আসলে শুধুমাত্র আমার উপর দায় দিলে হবে না, আপনার উপর। এটার জন্য এটাকে এটাকে রিডিউস করার জন্য, এটাকে একসাথে কাজ করার জন্য এই কোম্পানিগুলোর উপরেও কিছু রেসপন্সিবিলিটি দিছে। সো এইটারই বলা হয় সাস্টেইনেবিলিটি স্ট্যান্ডার্ড। এটা একটা আইফারএস, নতুন আইফারএস এর ইমপ্লিকেশন বলা আইফারএস S1 S2। এটা আপনাদের জন্য আসলে এতটা অ্যাপ্লিকেবল না, তারপরেও জাস্ট একটু টাচ করে দেওয়া যে এই যে স্ট্যান্ডার্ডটা এটা আসলে ফিনান্সিয়াল স্টেটমেন্টে ইনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটা কিভাবে দিবে, কিভাবে এটা ডিসক্লোজার দিবে, এই রিলেটেড কনসার্ন নিয়ে আইফারএস গুলো ডিল করে। সো আপনারা আপনাদের ম্যানুয়ালে আসলে এটা ডিটেলস কিছু পাবেন না, এটা অ্যাডভান্স লেভেলের স্টাডিতে পাবেন। বাট আপনারা একটু মাথায় রাখেন যে এই যে সাস্টেনেবিলিটি, ক্লাইমেট বা ক্লাইমেট চেঞ্জ, হ্যাঁ, বা কার্বন ইমিশন নিয়ে এই যে ইনভায়রনমেন্টাল বা সোশ্যাল যে ইয়েগুলা, ইনভায়রনমেন্টাল রিস্ক, এই রিস্কটা কোম্পানির নিয়ে কি কাজ করছে, সেখানে তার অ্যাক্টিভিটিস গুলো কি ছিল এবং সে এখানে কতটুকু কন্ট্রিবিউট করছে, এইগুলোর একটা ডিসক্লোজার। বুঝতে পারছেন? জি স্যার।
এখন আসেন ফিনান্সিয়াল এগুলো আসলে অলরেডি অল অফ ইউ নো। এটা আসলে ইয়ে তেমন কিছু না, বলার তেমন কিছু না। তারপরেও যেহেতু ফ্রেমওয়ার্কে একটা ইয়ে আছে, আর একটু শর্টলি একটু ব্রিফ দিয়ে যাওয়া। আমাদের যে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা, প্রথমে আমি বলেছি যে ফিনান্সিয়াল স্টেটমেন্টের কিছু কম্পোনেন্ট আছে। সেই কম্পোনেন্ট গুলো এখন কি কি আমরা সবাই জানি। তারপরেও যদি কেউ একজন একটু বলেন তাহলে আমার খুব ভালো লাগবে। বলেন, আপনাদের ভিতরে কেউ বলেন। কই ভাই, কথা বলেন। কোম্পানির 1 ইয়ারের পারফরমেন্স। আচ্ছা, শোনেন, আমি বলতেছি যে ফিনান্সিয়াল স্টেটমেন্টের কম্পোনেন্ট গুলা। স্যার 5 Asset component liabilities আর হচ্ছে owner's equity. আচ্ছা, এটা শোনেন, এটা সবাই জানেন আপনারা, আমি আর একটু ইয়ে বলি। প্রথম, ফার্স্ট, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, এটাকে আপনি ব্যালেন্স শিটও বলতে পারেন। স্যার। স্যার সেকেন্ড, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, এটাকে আপনি পিএনএলও বলতে পারেন, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টও বলতে পারেন। ইনকাম স্টেটমেন্ট। এক্স্যাক্টলি। স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, এটা আগেও এই নামই ছিল, এখনো আছে। যেটা হচ্ছে আপনার যে ইকুইটি রিলেটেড মানে জিনিসগুলো এখানে। ইকুইটি। হ্যাঁ 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 হ্যাঁ, ওনার্স ইকুইটি। অনার্স ইকুইটি, হ্যাঁ। আচ্ছা, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, এটা সেম নামে ছিল, এখনো আছে এটাই। ক্যাশ ফ্লো, यस স্যার। হ্যাঁ, নোটস টু দা ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আমরা এতদিন 5টাই জানি, আপনারাও 5টাই জানেন, আমিও জানি। এখানে আর একটা জিনিস আমি অ্যাড করে দিছি, এটা মেইন কম্পোনেন্টের ভিতরে না, এই জন্য আপনারা এটা জানেন না। এটা হচ্ছে কম্পারেটিভ স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। একটা কম্পারেটিভ স্টেটমেন্ট দিতে হয় একটা ফিনান্সিয়াল পজিশনের। এটা সব সময় না, বিশেষ ক্ষেত্রে যদি কোনো ফিনান্সিয়াল স্টেটমেন্ট রিস্টেট করতে হয়, রিক্লাসিফাই করতে হয়, তখন এটা আলাদা একটা কলামে প্রফিট অ্যান্ড লস এবং ফিনান্সিয়াল পজিশনে আলাদা কলাম করে এই কম্পারেটিভ স্টেটমেন্টটা দিতে হয়। সো ওইটাকে আমি এখানে অ্যাড্রেস করছি ইন অ্যাডভান্স আপনাকে জানানোর জন্য, বুঝতে পারছেন? বাট এটা বেসিক যে 5টা, এটার বাইরে। এটা স্পেশাল কোনো কেস যদি আসে, যদি কোনো কখনো ফিনান্সিয়াল স্টেটমেন্টকে রিস্টেট করতে হয়, রিস্টেটের শব্দটার সাথে অনেকে আপনারা হয়তো পরিচিত আছেন বাই দিস টাইম, অনেকে নাই। রিস্টেটটা কি? রিস্টেটটা যখন ফিনান্সিয়াল স্টেটমেন্ট ভেতরে কোনো মিস স্টেটমেন্ট থাকে এবং আপনি ওই মিস স্টেটমেন্টটা যদি আইডেন্টিফাই করতে পারেন এবং এটা যদি পেছনের হয়, বিগত বছরগুলো থেকে ক্যারি ফরওয়ার্ড হয়ে থাকে, তাহলে যেটা হয়, অডিটর একটা পয়েন্টে এসে যখন এটা আইডেন্টিফাই করতে পারে, এটা ফাইন্ড আউট করতে পারে, এটা ইম্প্যাক্টটা বুঝতে পারে, তখন কোম্পানিকে বলে তোমার এই এরকম একটা মিস স্টেটমেন্ট আছে যেটা আসলে ফিনান্সিয়াল স্টেটমেন্টটাকে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউতে রিপ্রেজেন্ট করে না। এখন তোমাকে এটা ঠিক করতে হলে রিস্টেট করতে হবে, ওই ভুলগুলো পেছন থেকে সেরে আসতে হবে, তখন এই ফিনান্সিয়াল স্টেটমেন্টটা রিস্টেট করতে হয়। ওই সময়ে এই একটা আলাদা একটা ইনফরমেশনের জন্য একটা কলাম দিতে হয়। এটাকে আমরা বলতেছি কম্প্রিহেনসিভ স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। এটা আপনারা যখন কাজ করতে গিয়ে যখন এই যে রিস্টেটমেন্টের ইস্যুগুলো আসবে, তখন দেখবেন যে 3 কলামের ফিনান্সিয়াল স্টেটমেন্ট হয়, তখন এই যেটা কাজে লাগে। নর্মালি কি 2 কলাম না? জি স্যার, আমরা নরমালি 2 কলামে। তখন হয়ে যায় 3 কলাম, ওই 3 কলামের জন্য এটা লাগে। ক্লিয়ার? স্যার এটা কি সেরকম মনে ইউজ হয় না, মনে হয় না হ্যাঁ, স্যার, এটা মনে হয় সেরকম ইউজ হয় না মনে হয় ধরেন অর্গানাইজেশনে। এটা ইউজ হয় যখন ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ওইটাই তো বললাম, যখন ফিনান্সিয়াল স্টেটমেন্ট রিস্টেট করতে হয় তখন এটা হয়। রিস্টেটমেন্ট কখন হয় সেটাও তো বললাম, যে যদি কোনো মিস স্টেটমেন্ট ফিনান্সিয়াল স্টেটমেন্টে থাকে এবং কোনো পয়েন্টে গিয়ে যদি অডিটর এটা আইডেন্টিফাই করে, তাহলে এটা রিস্টেট করতে হয়। এবং এটা যদি ম্যাটেরিয়াল হয়, যদি এই মিস স্টেটমেন্টটা যদি ম্যাটেরিয়াল হয়। এখন আসেন ফিনান্সিয়াল পজিশন। স্যার এটাকে কি রেট্রোস্পেক্টিভ স্টেটমেন্টও বলা হয়? হ্যাঁ হ্যাঁ, রেট্রোস্পেক্টিভ ইরোর। ইরোর 2 ধরনের, এক্স্যাক্টলি আপনি যেটা আইডেন্টিফাই করছেন, এক্স্যাক্টলি ইরোর। নর্মালি ইরোর থেকে তো মিস স্টেটমেন্ট হয়, তাই না? বা জি ফ্রড, স্যার। যেটাই বলেন। ইরোরটা 2 ধরনের হয়, একটা হচ্ছে রেট্রোস্পেক্টিভ, মানে ইরোরের ইম্প্যাক্টটা, আপনি যে ইরোরের যে ইম্প্যাক্টটা কারেকশন দিবেন, ফিনান্সিয়াল স্টেটমেন্ট যে ঠিক করবেন, এই ঠিকটা হয় 2 ভাবে, একটা রেট্রোস্পেক্টিভ হয়, একটা প্রসপেক্টিভ হয়। রেট্রোস্পেক্টিভ হচ্ছে পেছনের ভুলগুলো হচ্ছে কারেকশন করে আসা, আর প্রসপেক্টিভ হচ্ছে সামনে আমি আর ভুল করব না। বুঝতে পারছেন? ওকে স্যার।
এখন দেখেন ফিনান্সিয়াল পজিশন আসলে ভেরি সিম্পল, এগুলো বলার কিছু নাই। আপনারা এনাফ ম্যাচুড, এখানে থাকে অ্যাসেট, লাইবিলিটি, অনার সিকিউরিটি। সহজ ইকুয়েশন, এই দেখেন একটা ইকুয়েশন আছে, অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ইকুইটি, এটাই কম্বিনেশন। ফিনান্সিয়াল পজিশনের কম্বিনেশন হচ্ছে অ্যাসেট এক সাইডে থাকবে, আর এক সাইডে থাকবে কি লাইবিলিটি এবং ইকুইটি, এই দুইটার যোগফল মিলে অ্যাসেট হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস, এটাকে বলা হয় পারফরমেন্স, একটা ভেরি ইম্পর্টেন্ট পোর্শন মানে কম্পোনেন্ট। এই যে প্রফিট এন্ড লসের যেটা বলতেছি, একটা কোম্পানি 12 মাসে সে যা কাজগুলো করলো, সে কি করলো আসলে, তার পারফরমেন্স কি, এটা মেজার হয় স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস দিয়ে। সহজ ভাষায় তার ইনকাম এবং খরচ এইগুলোর করে যোগ বিয়োগ করে নিট পজিশন কি এই বছর 12 মাসের জন্য, 12 মাস পিরিয়ডে তার অবস্থান কোথায়, এটাকে প্রফিট এন্ড লস দিয়ে দেখানো হয়। স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, এটা আসলে ধরেন এই স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, এটা মানে ইউজারদের কাছে এইটার ব্যবহার অনেক বেশি। স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো দিয়ে আসলে এক্সাক্ট একটা কোম্পানির পজিশন বোঝা যায়। ফিনান্সিয়াল যে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট দিয়ে আপনি ট্রুলি বুঝবেন না, কারণ ওখানে অ্যাক্রুয়াল কনসেপ্ট আছে, বুঝতে পারছেন? বাট ক্যাশ ফ্লো স্টেটমেন্টে এখানে অ্যাক্রুয়াল কিছু নাই, এখানে জাস্ট ক্যাশ রিলেটেড আইটেমস গুলো এখানের ইম্প্যাক্ট দেওয়া হয়। আপনি কতটুকু ক্যাশের ধরেন সেল করলেন, সেলটা কি আমার বাকিতে হইতে পারে না? তা আমি যদি বাকিতে হয় তাহলে তো আমি ফিনান্সিয়াল স্টেটমেন্টে আমি রিপোর্ট করতেছি, রিসিভেবল রাখতেছি। কিন্তু এই যে ক্যাশ ফ্লো কিন্তু ওই রিসিভেবলটা আসে না। ক্যাশ ফ্লোতে আপনি যে সেল করলেন, সেল করে কত টাকা ক্যাশ পেলেন, ব্যাংকে পেলেন, এইটা রিপোর্ট হয়। আপনি যে খরচ করলেন, কত টাকা এক্সাক্ট ব্যাংক পেমেন্ট বা ক্যাশে পেমেন্ট যেটাই বলেন করছেন, এইটা রিপোর্ট হয়। যার কারণে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দিয়ে এটা কম্পোনেন্ট থাকে অপারেটিং ক্যাশ ফ্লো, ফাইন্যান্সিং, আর একটা কি বলেন এনিওয়ান? ইনভেস্টিং। ইনভেস্টিং। এই যে অপারেটিং ক্যাশ ফ্লো, এই অপারেটিং ক্যাশ ফ্লো যে রেজাল্টটা আসবে, মানে অপারেটিং ক্যাশ ফ্লো ধরেন ইনকাম, রিসিভ এবং পেমেন্ট, মানে ব্যাংকের যে টাকা ঢুকছে এবং যে খরচ হয়েছে, এটা দিয়ে অপারেটিং ক্যাশ ফ্লো আসে। এটা যে নিট রেজাল্ট, এইটাই ট্রু পিকচার অফ দ্য কোম্পানি। ওই বছরের জন্য আসলে ওই যে রেজাল্টটা, এইটাই ট্রু রেজাল্ট। এবং এটা একজন ইনভেস্টরের জন্য, একজন সাপ্লাইয়ের জন্য, একজন লেন্ডারের জন্য ভেরি ইম্পর্টেন্ট। সে এটা দেখে বোঝে যে আসলেই ওই কোম্পানির অ্যাকচুয়াল তার অবস্থা কি, বুঝতে পারছেন? আর একটু বড় হলে আরো বুঝবেন, আর আমরা তো আছি, না বুঝলে কোশ্চিন করবেন। আচ্ছা, নোটস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এটা আসলে যে কোম্পানির যে পলিসি গুলো আছে এগুলোকে ডিটেলস এক্সপ্লেন করে দেওয়া, এগুলাই। কম্পারেটিভ ফিনান্সিয়াল পজিশন এগুলো বলছি, দেখেন এখানে চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং পলিসিস। এই যে কম্পারেটিভ স্টেটমেন্ট ফিনান্সিয়াল পজিশন, এটা কখন দরকার হয়? যদি কোনো অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ হয় সেক্ষেত্রে এটা লাগতে পারে। আবার রিস্টেট ফিগার ফ্রম প্রিভিয়াস ইয়ার, যদি কোনো ফিনান্সিয়াল স্টেটমেন্ট রিস্টেট করে সেক্ষেত্রে লাগতে পারে। রিক্লাসিফাই পাস্ট আইটেম, বাট এটা আপনারা খুব কমনলি এটা দেখবেন না, ঠিক আছে? ফিনান্সিয়াল ইয়েতে দেখবেন না। এখন আসেন ক্যাপিটাল ভার্সেস রেভিনিউ আইটেম, ভেরি ইম্পর্টেন্ট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ফান্ডামেন্টাল মানে অ্যাকাউন্টিং ফ্রেমওয়ার্ক। এই যে আমরা যে আর্টিকেল স্টুডেন্ট বা আমরা যে সিএ পড়তেছি, আমাদের কিন্তু ভেরি ক্লিয়ার একটা পিকচার থাকতে হবে মাথার মধ্যে, ক্যাপিটাল আইটেম কি এবং রেভিনিউ আইটেম কি। সহজ ভাষায় ক্যাপিটাল আইটেম হচ্ছে যেগুলো অ্যাসেট টাইপের, নন কারেন্ট অ্যাসেট, আপনি কিনবেন, সেটা ইউজ করবেন দীর্ঘ টার্ম ধরে এবং এটা থেকে আপনি ইকোনমিক বেনিফিট পাবেন, এটাকে বলা হয় ক্যাপিটাল আইটেম অনেক সময়। আর রেভিনিউ আইটেম কি? রেভিনিউ আইটেম হচ্ছে ওয়ান অফ, খরচ হয়ে গেছে এই 12 মাসের জন্য, যেটা যাই হবে 12 মাসের জন্য, যেটাই করবেন 12 মাসের জন্য, এটাকে বলা হয় রেভিনিউ আইটেম। ওই অপারেশনের জন্য, পার্টিকুলার 12 মাস অপারেশনের জন্য আমার যে খরচগুলো লাগে, ওটাকে বলে রেভিনিউ আইটেম। মানে আমার রেভিনিউ জেনারেট করতে আমার যে খরচগুলো হবে ওই বছরে 12 মাসে, ওইটাই আমার রেভিনিউ আইটেম। ক্যাপিটাল আইটেম নট অনলি 12 মান্থ,
এটা হইতে পারে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর হইতে পারে। ঠিক আছে, একটা ফ্যাক্টরি প্ল্যান্ট মেশিনারিজ নিয়ে আসছেন, এটা যদি আপনি রেভিনিউ আইটেম বলেন, ওটা অনেক কস্টলি, 5 কোটি টাকা দিয়ে কিনছেন, যদি রেভিনিউ আইটেম হিসেবে আপনি রেকর্ড করেন, তার মানে কি 12 মাসের মধ্যে এটা আপনি পিএনএল এ চার্জ করে দিচ্ছেন, তাহলে এটা হলো না, কিন্তু এটা কিন্তু ক্যাপিটাল নেচারের। এই ফ্যাক্টরি মেশিনটা আপনার 10 বছর ধরে আপনি ইউজ করবেন এবং এখান থেকে আপনি ইকোনমিক বেনিফিট পাবেন। দ্যাটস ওয়াই আপনাকে এটা ক্লাসিফাই করতে হবে যে আসলে আপনার কোন আইটেমটা ক্যাপিটাল আইটেম, কোন আইটেমটা রেভিনিউ আইটেম। যদি এটা মিসম্যাচ করে ফেলেন, তাহলে ফিনান্সিয়াল যে ইনফরমেশনটা ডিস্টোর্টেড হবে, পিএনএলটা ডিস্টোর্টেড হবে, আপনার এই যে রেজাল্টটা এটা আসলে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউতে আসবে না। সো এটা একটু খেয়াল রাখতে হবে। এখন আমরা কিছু এক্সাম্পল দেখি, দেখেন এই যে পারচেজ অফ প্রপার্টি, দেখা যাচ্ছে কিছু, দেখা যাচ্ছে জি স্যার। জি স্যার। দেখেন পারচেজ অফ প্রপার্টি, আপনি একটা প্রপার্টি কিনছেন, প্রপার্টি কি হইতে পারে, এটা ধরেন ফ্ল্যাট কিনছেন বা কোনো একটা অ্যাসেট কিনছেন। হ্যাঁ, এখন এটাকে যদি আপনি পিএনএল আইটেম বলেন, তাহলে কি হবে? হবে না, এটা নেচারটা ক্যাপিটাল আইটেম। যেমন আপনার একটা প্রপার্টি আছে, প্রপার্টি ডেপ্রিসিয়েশন চার্জ করেন, এটা কিন্তু আবার রেভিনিউ আইটেম, কারণ ওই ডেপ্রিসিয়েশনে চার্জ করতেছেন পার্টিকুলার, আপনি যে ওই বছর যে রেভিনিউ আর্ন করতেছেন, ওই রেভিনিউ আর্ন করতে আপনার ওই মেশিনটা ইউজ করা হয়েছে এবং ওইটার উপরে আপনার এই পরিমাণ ডেপ্রিসিয়েশন চার্জ হয়েছে। আমার কথা বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার, জি বুঝতে স্যার। পারছি। আচ্ছা, লিগাল ফিস অন প্রপার্টি পারচেজ, আপনি যে প্রপার্টিটা কিনছেন এটার জন্য একটা লিগাল ফি আছে, এই লিগাল ফিটা আসলে ওই প্রপার্টির সাথে অ্যাসোসিয়েটেড, নট সেপারেট, ওই প্রপার্টির সাথে এটা লিঙ্ক। সো এই লিগাল ফিটা আলাদা করা যাবে না, এটা প্রপার্টির পার্ট হয়ে যাবে। সো এই লিগাল ফিটা তখন আপনাকে বলতে হবে যে এটা লিগাল ফি না, এটা আসলে প্রপার্টির একটা অংশ এবং এটা আমার ক্যাপিটাল নেচার। অ্যাডিং এক্সট্রা মেমোরি টু কম্পিউটার, এটা কম্পিউটারে মেমোরি কার্ড ঢুকাইছেন, এটা ওই মেমোরি কার্ড আপনি 5 বছর ধরে ইউজ করতেছেন, সো এটা ক্যাপিটাল নেচার। যেমন কম্পিউটার রিপেয়ার্স, আপনার কম্পিউটারটা নাট বল্টু খুলে গেল, একটু রিপেয়ার করলেন, একটু ঝোড়া মোছা করলেন, সো এটা কিন্তু ডাজেন্ট মিন যে এটা আপনার এটার কারণে এটা আপনি রেভিনিউ মানে ক্যাপিটাল আইটেম করবেন না, এটা প্রোহিবিটেড। এটা আইএসএ 16-এ বলা আছে যে যদি রিপেয়ার রিলেটেড অ্যাসেটের রিপেয়ার রিলেটেড কাজগুলো আসলে আপনি ক্যাপিটাল নেচার বলতে পারবেন না, এগুলো রেভিনিউ নেচার বলতে হবে। তো এখানে দেখেন অনেকগুলো এক্সাম্পল দিয়েছে, এটা দেখলে আপনি আরেকটু ক্লিয়ার হবেন। স্যার এখন আসেন, স্যার জি ক্যাপিটাল বলতে আমরা মেইনলি ওনার যে ইনভেস্টমেন্টটা করছে ওই অ্যামাউন্টটাকে বুঝি না। ক্যাপিটাল ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলতে আমরা বুঝি যে যে এক্সপেন্ডিচার গুলো যে এক্সপেন্ডিচার গুলো আমরা দীর্ঘদিন ধরে, যেটা বেনিফিট দীর্ঘদিন ধরে পাবো, এটা আপনি যেটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলতে ওই যে ইকুইটি না, এটা কিন্তু ইকুইটি বলতেছি না, এটা বলতেছি ফিক্সড অ্যাসেট। আপনি একটা ফিক্সড অ্যাসেট কিনছেন, এটা হচ্ছে ক্যাপিটাল নেচার এক্সপেন্ডিচার, মানে এটা আপনার অ্যাসেট, অনেকদিন ধরে এটা ব্যবহার করবেন, এটা আপনি ইউজ করবেন অনেকদিন ধরে এবং এই অ্যাসেটটা আপনাকে ফিউচার রেভিনিউ জেনারেট করতে হেল্প করবে। বুঝতে পারছেন? আচ্ছা স্যার, বুঝছি স্যার। আপনি মনে হয় এখনো আরেকটু না বুঝলে আরেকটু বলতে হবে যে আমি এই জায়গায় বুঝিনি, মানে স্যার জি স্যার। বলেন বলেন। স্যার ক্যাপিটাল বলতে মূলত আমরা যে মালিক যেই টাকাটা ইনভেস্ট না করে না 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 এটা না, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি, সরি সরি, আমি এটা ক্লিয়ার করে দিই। আমরা দুই ধরনের এক্সপেন্ডিচার বলি, এটা টার্ম, আইসের টার্ম, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার। এই এই ক্যাপিটাল মানে ওই ক্যাপিটাল না, এটা এক্সপেন্ডিচার, ক্যাপিটাল নেচারের এক্সপেন্ডিচার। আর ক্যাপিটাল নেচার এক্সপেন্ডিচার কি বলি, এটা অ্যাসেট রিলেটেড, ফিক্সড অ্যাসেট রিলেটেড, নন কারেন্ট অ্যাসেট রিলেটেড যে এক্সপেন্ডিচার হয় সেগুলোকে আমরা ক্যাপিটাল নেচার এক্সপেন্ডিচার বলি। আর যে ক্যাপিটাল, ওইটা হচ্ছে ইকুইটি, ওইটা হচ্ছে আপনি যদি কোনো বিজনেসে যদি শেয়ারে ইনভেস্ট করেন, শেয়ার নেন, ওইটা হচ্ছে ক্যাপিটাল, ওটা শুধুই ক্যাপিটাল, ইকুইটি, পার্ট অফ ইকুইটি। আর এটা কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচার, মানে এক্সপেন্ডিচার দুইটা, একটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, একটা রেভিনিউ এক্সপেন্ডিচার। ক্যাপিটাল এক্সপেন্ডিচার হচ্ছে যেগুলো ফিক্সড অ্যাসেট রিলেটেড, নন কারেন্ট অ্যাসেট, এগুলোকে বলা হয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর রেভিনিউ এক্সপেন্ডিচার যেগুলো ওই পার্টিকুলার অ্যাকাউন্টিং ইয়ারে 12 মাসে আমার রেভিনিউ জেনারেট করতে যত ধরনের এক্সপেন্ডিচার হয়, ওই এক্সপেন্ডিচার গুলো হয় রেভিনিউ এক্সপেন্ডিচার। বুঝতে পারছেন সাদিয়া? জি স্যার, থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি। ওকে।
স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার সলিসিটরস ফি আর কি লিগ্যাল ফি কি স্যার একই? হ্যাঁ হ্যাঁ, সেম এদিকে স্যার বুঝিনি। সলিসিটরস ফি আর হচ্ছে লিগ্যাল ফি। প্রফেশনাল ফি, না না স্যার সলিসিটরস ফি। পলিসি টেস্ট। না না স্যার স্যার সলিসিটরস ফি স্যার আমাদের সলিসিটরস জানেন। ফি আর হচ্ছে ও হ্যাঁ 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 হ্যাঁ, সলিসিটর, হ্যাঁ জি সর্ট অফ স্যার একই। সলিসিটর থ্যাংক যে ইউ। আপনাকে লিগ্যাল ওপিনিয়ন দিচ্ছে, বুঝছেন? জি স্যার। এটা টার্মটা এক একজন হয়তো এক এক টার্ম ইউজ করে, বাট একই জিনিস। এখন আসেন কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, মানে অ্যাকাউন্টিং ইনফরমেশন। এটা আগে একটু বলে ফেলছি, এখানে আরেকটু ক্লিয়ারলি বলি। কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ ইউজফুল অ্যাকাউন্টিং ইনফরমেশন। অ্যাকাউন্টিং ইনফরমেশনের চার কয়টা ইয়ে আছে, পাঁচটা মনে হয়। 1 2 3 4 5 6টা ক্যারেক্টারিস্টিক আছে। একটা হচ্ছে, এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স, একেবারে ফান্ডামেন্টাল। আর একটা হচ্ছে আপনার ইনহ্যান্সিং কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স, মানে দুইটা কন্ডিশনে এটা ভাগ করা যায়। একটা হচ্ছে ফান্ডামেন্টালটা হচ্ছে আপনার রিলিভেন্স অ্যান্ড ফেথফুল প্রেজেন্টেশন। এই যে আমরা ফাইন্যান্সিয়াল ইনফরমেশন গুলো যে আমরা এফএসটা যে তৈরি করতেছি, এটা অবশ্যই রিলিভেন্স হতে হবে এবং এটা ফেথফুল রিপ্রেজেন্ট হইতে হবে। রিলিভেন্স কি হবে? ওই যে ইনফরমেশন গুলো আসলে আপনি চাইলেই আপনার মতো করে দিতে পারবেন। এটা অ্যাসোসিয়েটেড উইথ দ্য বিজনেস অ্যাক্টিভিটিস, নট দ্য মানে পার্সোনাল। সো এটাকে বলে রিলিভেন্স, যে ইনফরমেশনগুলো অবশ্যই রিলিভেন্স হইতে হবে। এবং ফেথফুল প্রেজেন্টেশন, এই ইনফরমেশনগুলো আপনাকে ফেথফুলি রিপ্রেজেন্ট করতে হবে। এটা কমপ্লিট হইতে হবে, এটা নিউট্রাল হতে হবে, মানে বায়াসনেস, ফ্রি ফ্রম বায়াস। হ্যাঁ, এবং এটা যে ইনফরমেশনগুলা এটা যাতে মিসস্টেট না করে বা ম্যাটেরিয়াল কোনো ইরোর না থাকে, এগুলো থেকে ফ্রি হইতে হবে। এটাকে বলা হয় ফেথফুল প্রেজেন্টেশন। সো আমরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা, এটা কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে রিলিভেন্স হইতে হবে, ফেথফুল রিপ্রেজেন্টেটিভ হইতে হবে, কম্পারেবিলিটি হইতে হবে। কম্পারেবিলিটি বলতে আপনার যে ইনফরমেশনগুলো এটা আপনি কম্পেয়ার করতে যেতে পারেন, আপনার গত বছরের রেভিনিউ সাথে এবছরের রেভিনিউ কম্পেয়ার করতে পারেন, আপনার কম্পিটিটরের রেভিনিউর সাথে আপনার রেভিনিউ কম্পেয়ার করতে পারেন। কনসিস্টেন্সি থাকতে হবে, ইনফরমেশনগুলো আপনি যেভাবে প্রেজেন্ট করতেছেন এটা একই প্রসেসে যাইতে হবে। এটা আপনি এবছর একটা ভাবে করলেন, এই আর একটা ভাবে করলেন, নট লাইক দ্যাট। আপনি ডেপ্রিসিয়েশন যে চার্জ করতেছেন, এটার যে পলিসি, এই পলিসিটা সেম থাকতে হবে, চেঞ্জ করা যাবে না। চেঞ্জ করলেও ওইটা জানাই করতে হবে। ভেরিফাইবিলিটি, আপনি যে এক্সপেন্ডিচার গুলো রেকর্ড করতেছেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে ফেথফুলি রিপ্রেজেন্ট করতে হলে আপনাকে তার সাপোর্টিং থাকতে হবে, তার ইয়ে থাকতে হবে, আপনার ভাউচার থাকতে হবে। আদার্স কিন্তু আপনি এটা ভেরিফাই করতে পারবেন না। এবং টাইমলাইননেসটা কি, আপনি যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশনটা প্রিপেয়ার করতেছেন এটা অবশ্যই টাইম ফ্রেমের মধ্যে হইতে হবে। আপনার দরকার 31 ডিসেম্বর, আপনি ডেডলাইন মিস করলেন, আপনার যে ইউজার আছে, যে না মানে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন যে ইউজার, তাদের আসলে আপনি কোনো উপকারে আসতে পারলেন না। তার দরকার 31 ওই রিপোর্টটা আপনি দিচ্ছেন 10 তারিখে, পরের মাসের 10 তারিখে, তাহলে ওই রিপোর্ট দিয়ে সে কি করবে বলেন? সো টাইমলাইনটা ইম্পর্টেন্ট, আপনার ইন টাইম হইতে হবে, উইথিন টাইম হইতে হবে, যাতে ইনভেস্টররা তাদের ডিসিশনগুলো অ্যাকর্ডিংলি নিতে পারে। এবং আন্ডারস্ট্যান্ডেবিলিটি, এটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস। আপনার যে ইনফরমেশনগুলো প্রেজেন্ট করতেছেন আমি বুঝলামই না, আপনি এমন একটা শব্দ ব্যবহার করলেন ওটা আমি বুঝিই না, এরকম হইতে হবে না। প্রেজেন্টেশনটা হইতে হবে ভেরি নিট অ্যান্ড ক্লিন এবং ভেরি আন্ডারস্ট্যান্ডেবল, তাহলে এটা ইউজার ফ্রেন্ডলি হবে। বুঝতে পারছেন? এখানে আমি একটা সামারি দিয়েছি, এটা একটু দেখে নিন। এখন আসেন অ্যাকাউন্টিং কনসেপ্ট অ্যান্ড কনভেনশন। সো আমাদের কিছু অ্যাকাউন্টিং কনসেপ্ট আছে। প্রথমে আসছে ফেয়ার প্রেজেন্টেশন, এটা বলে ফেলছি। এটা দুইটা জিনিসের রিকোয়ারমেন্ট, একটা হচ্ছে কোম্পানিজ অ্যাক্ট 1994 এর একটা রিকোয়ারমেন্ট, ফেয়ার প্রেজেন্টেশন হইতে হবে। আর একটা হচ্ছে IS 1 বলছে যে এটা ফেয়ার প্রেজেন্টেশন হইতে হবে। ফেয়ার প্রেজেন্টেশন মিন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিপ্রেজেন্ট ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, কোনো বায়াসনেস থাকবে না, কোনো মিস স্টেটমেন্ট থাকবে না, কোনো মানে আপনার নিউট্রাল হইতে হবে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ফেয়ার প্রেজেন্টেশন। গোয়িং কনসার্ন,
গোয়িং কনসার্ন নিয়ে হয়তো আপনাদের বাইরে আপনারা হয়তো এটা জানেন, বাট আমি আরেকটু যেটা বলি, গোয়িং কনসার্নের ইস্যুটা হচ্ছে যে একটা কোম্পানি যে অপারেট করতেছে বা চলতেছে, একজন অডিটরের দায়িত্ব হচ্ছে অডিট করতে গেলে অবশ্যই তাকে গোয়িং কনসার্ন অ্যাসেস করতে হবে। গোয়িং কনসার্নের অ্যাসেসটা এরকম, এর যদি আপনি একটু এলিবোরেট মানে ডিটেলসে বলতে চান, তাহলে আপনাকে ধরেই নিতে হবে যে প্রিজুম দ্যাট দ্য কোম্পানি উইল রান ফর দ্য ফরসিবল ফিউচার। আপনাকে প্রিজুমই করতে হবে যে কোম্পানিটা ফরসিবল ফিউচারের জন্য সে চলবে। এটা হচ্ছে গোয়িং কনসার্ন। এখন এটা যদি এমন হয়, আপনার ওই যে অ্যাজুম করলেন যে চলবে ফরসিবল ফিউচার, আসলে তা হলো না, এটা আসলে তা না। আমার গোয়িং কনসার্ন ইস্যু আছে, আমার কোম্পানির ক্যাশ ক্রাইসিস আছে, আমার কোম্পানির কাস্টমারের পেমেন্ট দিতে পারতেছে না, সো তখন কিন্তু আর গোয়িং কনসার্ন ইস্যু আর থাকলো না, ওই প্রিজাম্পশনটা আপনার থাকলো না। সো এ ধরনের অডিট করতে গেলে আপনাকে অ্যাসেস করতে হবে যে নেক্সট 12 মান্থ কোম্পানিটা চলতে পারবে কিনা, তার ওই রকম ক্যাশ আছে কিনা, তার ব্যাংকের অবস্থা কি, এগুলো একটু অ্যানালাইসিস করতে হবে। সো এটাকে বলে গোয়িং কনসার্ন কনসেপ্ট। অ্যাক্রল অ্যাকাউন্টিং, এটা আপনারা জানেন। অ্যাক্রল অ্যাকাউন্টিংটা কি? অ্যাক্রল অ্যাকাউন্টের কনসেপ্টই হচ্ছে আপনার অ্যাকাউন্টিং মানে আপনি যখন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন গুলো ইয়ে করবেন, তার মানে কি মানে আপনি যদি অ্যাকাউন্টেন্ট হন বা কোনো কোম্পানির যে রেসপন্সিবল পার্সন হয়, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে যখন you have to account for the transactions when it is incurred, not related with when the amount received or payment proceed। এটা না, অ্যাকাউন্টিং অ্যাক্রুয়াল কনসেপ্টই হচ্ছে যে যখন আপনার ট্রানজাকশনটা হবে তখনই অ্যাকাউন্ট ফর করতে হবে। এটার সাথে কবে টাকা পাইলেন কবে দিবেন এটার কোনো রিলেশন নাই। এই যে ধরেন ইলেকট্রিসিটি, আমরা ইলেকট্রিসিটি কনজিউম করতেছি, পরের মাসে যদি এটা প্রিপেড না হয় তাহলে পরের মাসে বিল হবে, তাই তো? হ্যাঁ, জি বলেন না। স্যার। জি স্যার, একটু পরে আসবো। আচ্ছা, তাহলে এই যে পরের মাসে বিল হবে, আপনি তো কনজিউম করে ফেলছেন এই মাসে, তার মানে কি আপনি বেনিফিটটা নিয়ে নিছেন না? আপনি তো বেনিফিটটা নিয়ে নিছেন, আপনি তো কনজিউম করে ফেলছেন, হয়তো বিল আপনি পেমেন্ট করবেন হচ্ছে পরের মাসে। এটা না, আপনি যে এই যে পরের মাসে বিল যখন পেমেন্ট করবেন তখন আপনি অ্যাকাউন্টিং করবেন, এটা হবে না। আপনাকে এখন এই পয়েন্টে অ্যাকাউন্টিং করতে হবে, কারণ আপনি এই মাসে এটা কনজিউম করছেন ডিসেম্বরে, বা এই যে এখন কি মাস, এখন যে জুন, জুনে আমার এটাকে অ্যাকাউন্টিং করতে হবে। এটাকে বলে অ্যাক্রুয়াল কনসেপ্ট। হোয়েন ইট ইজ ইনকার্ড, যখন ঘটবে তখনই আপনাকে অ্যাকাউন্টিং করতে হবে। এটার সাথে কোনো পেমেন্ট বা রিসিভের কোনো রিলেশন নাই, বুঝতে পারছেন? কনসিস্টেন্সি অফ প্রেজেন্টেশন, এটা আপনি যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রেজেন্ট করবেন এটা কনসিস্টেন্ট হইতে হবে। এটা যেমন আপনার আপনি যে ইয়ে যে পলিসিগুলো আছে এই পলিসিগুলো যেন কনসিস্টেন্ট থাকে। হ্যাঁ, এটা নট লাইক দ্যাট যে এটা আপনি খুব ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করলেন। হ্যাঁ, এরকম না। ম্যাটেরিটি, ম্যাটেরিয়ালটা ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। ম্যাটেরিয়ালিটি কি? এটা এটা আপনারা যে অডিট যখন করতে যাবেন না, এই ম্যাটেরিয়ালিটি এমন একটা জিনিস আপনার পিছে এমন ভাবে লেগে থাকবে, আপনি এটাকে ছুটাইতে পারবেন না। আপনি যেখানেই যাবেন, যাই করবেন, যেটাই করতে যাবেন, সাথে সাথে ম্যাটেরিয়ালটা আপনার পিছনে পিছনে দৌড়াবে, এবং রিপোর্ট শেষ হওয়া পর্যন্ত ম্যাটেরিয়াল থাকবে আপনার মাথায়। এটা এমন একটা জিনিস। এটা বিষয়টা হচ্ছে যে কোনো ইরর বা মিস স্টেটমেন্ট, এটা ইন্ডিভিজুয়াল হইতে পারে, এটা কালেকটিভলি হইতে পারে, যেটার একটা সার্টেন একটা আপনার থ্রেশহোল্ড থাকবে। এই থ্রেশহোল্ডটা এক্সিড যদি করে, ওই মিস স্টেটমেন্ট, যেটা ইন্ডিভিজুয়াল হতে পারে, কালেক্টিভলি হতে পারে, এক্সিড করার কারণে এটার যে ইকোনমিক যে ডিসিশন, যারা ডিসিশন নেয়, যা ইউজার, তাদের ওই ডিসিশনে গিয়ে ইম্প্যাক্ট ফেলে। আমার কথা বুঝতে পারছেন? না স্যার। আচ্ছা, ম্যাটেরিয়ালিটি এটার কনসেপ্ট হচ্ছে কোনো ফিনান্সিয়াল স্টেটমেন্টে যদি কোনো ভুল থেকে থাকে, যদি কোনো ভুল হয়, ওইটা ধরেন একটা আপনি ট্রানজাকশন আপনি ভুল করছেন, একটা ভুল ইনফরমেশন দিচ্ছেন, অ্যাকাউন্টিংটা ভুল হয়েছে, এই ভুলটা যদি একটা ট্রানজাকশন দিয়ে হয় অথবা 100টা ট্রানজাকশন দিয়ে যদি হয়, যদি সেটা সার্টেন থ্রেশহোল্ড, ধরেন আমার এই ভুলের মাত্রাটা 100 টাকা পর্যন্ত আমি নিব, 100 টাকা যদি উপরে যায় তাহলে এই ভুলটা আমার জন্য ম্যাটেরিয়াল। এবার বুঝতে পারছেন? যদি কোনো মিস ইনফরমেশন এটা যদি সার্টেন একটা লিমিট ক্রস করে তাহলে এটা ম্যাটেরিয়াল হবে, এবং যদি ম্যাটেরিয়াল হয়
এই ক্ষেত্রে ওই ফিনান্সিয়াল স্টেটমেন্টের যারা ইউজার, যারা ডিসিশন মেক করে ওই স্টেটমেন্টের উপরে বেস করে, তাদের ডিসিশনে গিয়ে ইম্প্যাক্ট পড়বে। বোঝা যায়? স্যার ম্যাটেরিয়ালিটি স্যার একটা প্রিন্সিপাল না স্যার? হ্যাঁ, এগুলো প্রিন্সিপাল। স্যার আমরা এটা জানতাম যে যে ছোট ছোট সম্পদগুলা কোম্পানি অ্যাসেট হিসেবে না দেখায়া এগুলাকে এক্সপেন্ডিচার হিসেবে দেখায়। এই এক্সপেন্ডিচার গুলাকে স্যার হচ্ছে ম্যাটেরিয়ালিটির মধ্যে ইনক্লুডেড করা হয়। আমি কি বললাম? আমি বললাম মিস স্টেটমেন্ট, কোনো ভুল বা এরর। ওই যে আপনি যেটা বললেন, ও কি ভুল করছে না? কোম্পানি ওটা ভুল করছে না? সামথিং লাইক দ্যাট। না, আপনি যেটা বললেন যে, কি বললেন যে সে ওইটা না দেখায় এটা দেখাইছে, এটা কি ভুল করেনি? জি স্যার, ভুল। এই যে আমি তো সেটাই বললাম যে ভুল বা মিস স্টেটমেন্ট, কোনো ভুল বা মিস স্টেটমেন্ট। ওই যে আপনার কোম্পানিগুলো বললেন যে ওই জায়গা সে মানে ঠিকঠাক না করে অন্যদিকে অ্যাকাউন্টিং করছে। এই যে অ্যাকাউন্টিংটা করছে, এই ভুলটা যদি একটা সার্টেন একটা, সেটা হইতে পারে ধরেন 100 টাকা, আমার লিমিটটা 100 টাকা, এটা ডিপেন্ড করে। এটা তো না আপনার অডিট অ্যাসুরেন্সের আইসাত আছে 320, এই 320 হচ্ছে ম্যাটেরিয়াল নিয়ে ডিল করে। সো ধরেন আমার ওই ভুলটা, ওই যে আপনি যে কোম্পানি যে বললেন যে ওই খরচগুলো না ওখানে না লিখে, না অ্যাকাউন্ট করে করে অন্য জায়গা করছে, অন্য হেডে। এই এই যে খরচের অ্যাকাউন্টিংটা, এটা যদি আমার লিমিট হয় 100 টাকা পর্যন্ত, এবং যদি 100 টাকা এক্সিড করে, তাহলে ওই কোম্পানির জন্য এটা ম্যাটেরিয়াল হয়ে যাবে। ওর যে ভুল যে মিস স্টেটমেন্টটা সে প্রেজেন্ট করলো, এটা ম্যাটেরিয়াল হয়ে যাবে, ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? ইয়েস স্যার। বোঝেননি না? জি স্যার, বুঝতে পারছি। স্যার এই যে ভুল যে মানে ইনফরমেশনটা দিল, এটার কারণে তো ফেয়ার রিপ্রেজেন্টেশনটা হইলো না। হ্যাঁ, আমি তো ম্যাটারিটি কেন, এই যে আমি আমার কথা মনে হয় আপনারা এটা ধরতে পারতেছেন না। এই যে মিস স্টেটমেন্ট, এই মিস স্টেটমেন্ট যদি একটা আচ্ছা, ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ম্যাটেরিয়ালিটি আমি বলি শেষ করতে দেন। এই মিস স্টেটমেন্ট যদি ফিনান্সিয়াল স্টেটমেন্টে থাকে, তাহলে কি ওটা কি ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ হলো? আপনি বললেন হলো না, জি স্যার। হলো না কিন্তু। সো এই যে ম্যাটেরিয়ালিটি, এই জন্য অডিটর কনসার্ন, এই ধরনের কোনো ভুল বা মিস স্টেটমেন্ট থাকলে, সেটা যদি ম্যাটেরিয়াল হয়, সেটার জন্য এটা যে ইনভেস্টর বা যে ওই ফিনান্সিয়াল স্টেটমেন্টের উপরে বেস করে ডিসিশন নেবে, তার ডিসিশনের ঠিক হবে না, সেই ডিসিশনটা ভুলভাল হবে, সেই ডিসিশনটা অ্যাকুরেট হবে না। ওইটাই বলতেছে, এটার কনসেপ্ট এইটা, ম্যাটেরিয়ালিটি জিনিসটাই এইটা, যে মিস স্টেটমেন্ট বা ইরোর, যেটা কালেকটিভলিও হইতে পারে, যেটা এককভাবেও হইতে পারে, এইটার কারণে যে ফিনান্সিয়াল স্টেটমেন্টের যে ইউজার, তাদের ডিসিশন মেকিং প্রসেসে গিয়ে ইম্প্যাক্ট পড়ে। বুঝা যায়? জি স্যার। জি স্যার, জি স্যার। আর কে যেন আর কি বলতেছিলেন? শোনেন, এটার সাথে এটা আপনি এখন বুঝতে পারতেছেন, এটা যখন অডিট করবেন, অডিটের সাথে এটা লিঙ্ক হইলে তখন এটা বুঝবেন। আপনি এখানে জাস্ট ম্যাটেরিয়ালিটি কনসেপ্টটা নেওয়া, বুঝতে পারছেন? ম্যাটেরিয়ালিটির ডেফিনেশন এখানে দেওয়া আছে, ম্যাটেরিয়ালিটি আসলে কি। আচ্ছা, এবার আসেন অফসেটিং। অফসেটিংটা হচ্ছে নর্মালি আইএস 1 এর প্রেজেন্টেশন। অফসেট ধরেন অ্যাসেট লাইবিলিটি, অ্যাসেট এবং লাইবিলিটি। ধরেন আপনি কোনো সাপ্লায়ার আছে, যার সাথে আপনি দুই ধরনের ট্রানজাকশন করেন। আপনি ওই সাপ্লায়ারের কাছে আপনি প্রোডাক্টও বিক্রি করেন, আবার তার কাছ থেকে ম্যাটেরিয়ালসও কেনেন। এই যে তার মানে কি, তার সাথে আপনার দুইটা নেচারের ট্রানজাকশনই আছে। এইগুলো অফসেটিং এর করা যাবে কি যাবে না? আইএস 1 বলে কোনো অ্যাসেট এবং লাইবিলিটি, কোনো ইনকাম এবং এক্সপেন্স একটার সাথে আরেকটা অফসেট করা যাবে না, এটা সেপারেটলি রিপ্রেজেন্ট করতে হবে। আনলেস যদি অন্য কোনো আইএফআরএস পারমিট করে, সেক্ষেত্রে করতে পারবে। জেনারেল নর্মস, জেনারেল নিয়ম হচ্ছে আপনি অ্যাসেট লাইবিলিটি অফসেট করতে পারবেন না, ইনকাম এক্সপেন্স অফসেট করতে পারবেন না। কিন্তু যদি অন্য কোনো আইএফআরএস এটা পারমিট করে, তাহলে আপনার করতে পারবেন। বোঝা যায়? নো স্যার, বুঝতে নর্মালি আপনি পারবেন না, কিন্তু যদি এটা অন্য কোনো আইএফআরএস দ্বারা সুপারসিড করে, সেক্ষেত্রে আবার ওইটা যে সুপারসিড করেছে সে যা বলবে সেটাই হবে। বুঝতে পারছেন? স্যার একটা এক্সাম্পল দেওয়া যাবে স্যার? এক্সাম্পল যেমন হচ্ছে আপনার ধরেন ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, ফিনান্সিয়াল অ্যাসেট, এটার জন্য আইএস আছে 32।
এই 32-তে বলা আছে অফসেটিং অ্যালাউ, দুটা কন্ডিশন আছে। একটা হচ্ছে এটা লিগালি ইনফোর্সেবল হইতে হবে, এটা লিগালি ইনফোর্স মানে লিগালি এটা করা যাবে। আর একটা হচ্ছে এই দুটা পার্টির, বোথ পার্টির ইন্টেনশন থাকবে তারা নিট বেসিসে সেটেল করবে, মানে তাদের ইন্টেনশন থাকবে আমরা নিটিং করে আমাদের যে অ্যাসেট লাইবিলিটি, আমার হয় অ্যাসেট হবে অফসেট করে অথবা লাইবিলিটি হবে, যেটাই হোক এটা আমরা নিট বেসিসে সেটেল করব। সো আইএস 1-এ যেটা বলতেছে অফসেট করা যাবে না, আইএস 32 বলতেছে না করা যাবে। সো এই ক্ষেত্রে আইএস 32 অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন। বুঝতে পারছেন? হ্যালো, বুঝি নাই। সেটা একটু আচ্ছা হিস্ট্রি আমি শেষের দিকে মনে হয় আর 2-4 মিনিট সেই শেষ হয়ে যাবে। হিস্ট্রিক্যাল কস্ট কনভেনশন, এটা বেসিক্যালি এই যে নর্মালি হিস্ট্রিক্যাল কস্টটা কি, আপনি ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা হয়। ফিক্সড অ্যাসেটের আপনি যখন অ্যাসেট কিনবেন তখন কি হিস্ট্রিক্যাল কস্টটা রেকর্ড করবেন না? সো হিস্ট্রিক্যাল কস্টের এটার কনসেপ্টটা এরকম, আপনি যখন ট্রানজাকশন হয়েছে যে কস্ট, ওই কস্টে অ্যাকাউন্ট ফর করা। এটার কারণ কি, এটা অবজেক্টিভিটি, মানে এটা অবজেক্টিভিটিকে ইনশিওর করে। অবজেক্টিভিটি কি, আপনি ওই যে কস্টটা যদি আপনি এটা রিভ্যালুড মডেল ইয়ে করেন, রিভ্যালু করেন, তাহলে এই রিভ্যালুয়েশন কিন্তু আপনি 5 বছর পর পর করতে পারেন, এই রিভ্যালুয়েশন বা 3 বছর পর পর করতে পারেন। সো এটা ফ্রিকোয়েন্সি এত বেশি হবে, আপনি ওই অ্যাসেটটা কত টাকায় কিনছিলেন ওইটাই ভুলে যাবেন, ওইটাই আপনার রেকর্ডে থাকবে না। সো এটা যাতে না ভুলে যান বা এটার যাতে এই প্রবলেমটা না হয়, এই জন্য আপনার এই হিস্টোরিক্যাল কস্ট কনভেনশনটাকে অ্যাপ্লাই করা হয়। এতে কি হয়, এতে আপনি অ্যাকচুয়াল কস্টটা জানতে পারবেন। স্যার হিস্টোরিক্যাল কস্টের সঙ্গে কি শুধু স্যার পারচেজ প্রাইস ছাড়া আর কিছুই যোগ হয় না? শোনেন, হিস্টোরিক্যাল কস্টের সাথে আপনি ধরেন একটা ফিক্সড অ্যাসেট কিনলেন, ফিক্সড অ্যাসেটের ইনভয়েস ভ্যালু থাকে একটা, এটার সাথে ধরেন ক্যারিং অ্যামাউন্ট, এটা হচ্ছে ফিক্সড অ্যাসেট রিলেটেড ডাইরেক্ট কস্ট, এটাও এর সাথে যোগ হয়ে যাবে। তার মানে হিস্টোরিক্যাল কস্ট ওই পার্টিকুলার অ্যাসেটের সাথে ওই রিলেটেড ডাইরেক্ট যে কস্টগুলো থাকবে এটাও যোগ হয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। মানে হিস্টোরিক্যাল কস্টের ইস্যুটাই হচ্ছে আপনি যখন যে পারচেস প্রাইস, এখন এটা যদি অ্যাসেট হয়, এখন অ্যাসেটের সাথে তো পারচেস করলেন, তার ক্যারিং করতে হবে না, ক্যারিং খরচ আছে না? আপনি তো ওই পোর্ট থেকে নিয়ে আসবে আপনার ওয়ার হাউসে, সেখানে তো একটা খরচ আছে, সেই খরচটা এটা তো ওই অ্যাসেটে রিলেটেড। সো এটাও আপনার হিস্টোরিক্যাল কস্টের ভিতরেই ওই অ্যাসেটের অ্যাকুইজিশন ভ্যালু বা ইনভয়েস ভ্যালুর সাথে এটাও যোগ হয়ে যাবে যখন আপনি অ্যাকাউন্টিং করবেন, সিস্টেমে এন্ট্রি দিবেন। আচ্ছা এখন আসেন কোড অফ ইথিক্স দিয়ে শেষ করে দেবো। এটা লাস্ট ইয়ে, এই ফান্ডামেন্টাল ইয়ের লাস্ট এটা হচ্ছে কোড অফ ইথিক্স। এই যে আমরা যে যে ইয়ে আমরা যে আইসিএবি, হ্যাঁ আইসিএবির কিন্তু 5টা প্রিন্সিপাল আছে, যেটা বলা হয় আইএসবিএ কোড অফ ইথিক্স। এই 5টা প্রিন্সিপালটা কি, ইন্টিগ্রিটি, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে কি হইতে হবে, ইন্টিগ্রিটি মানে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টকে, অবজেক্টিভিটি, প্রফেশনাল কম্পিটেন্স অ্যান্ড ডিউ কেয়ার, কনফিডেন্সিয়ালিটি, প্রফেশনাল বিহেভিয়ার, এই 5টা গুণ তার থাকতে হবে। এটা মুখে মুখে না, প্র্যাকটিক্যালি দেখাতে হবে। ইন্টিগ্রিটি, তাকে অনেস্ট হইতে হবে, স্ট্রেট ফরওয়ার্ড হইতে হবে, তাকে অনেস্ট হইতে হবে, স্ট্রেট ফরওয়ার্ড হইতে হবে, মাস্ট। অবজেক্টিভিটি, বায়াস হলে চলবে না। আমি বললাম যে ভাই আপনি এটা আমার এটা এই এই ইনফরমেশনটা এইভাবে একটু দেন না, বা আমার এফএস এর এই ইনফরমেশন গুলো একটু এইভাবে দেন, নো, যেটা কন্ট্রাডিক্ট উইথ দ্য অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অর ইউর নর্মস, এটা আপনি করতে পারবেন না, বায়াস হয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না। প্রফেশনাল কম্পিটেন্স অ্যান্ড ডিউ কেয়ার, একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্টকে অবশ্যই তাকে কম্পিটেন্ট হইতে হবে, তাকে আপ টু ডেট হইতে হবে, ডিলিজেন্টলি কাজ করতে হবে, টাইমলি ডেলিভারি দিতে হবে। কনফিডেন্সিয়ালিটি, এই যে আমরা যে এত ক্লায়েন্ট ডিল করি, আপনারা করেন, মেক শিওর ইউ আর কনফিডেন্টলি মেনটেন দ্য ইনফরমেশন অফ ইউর ক্লায়েন্ট। এটা আপনাদের ক্ষেত্রেও অ্যাপ্লাইড, কারণ আপনি কিন্তু ইনসাইড ইনফরমেশন নিয়ে আপনি প্রতিনিয়ত কাজ করতেছেন। মানে কি, আপনি একটা বন্ধু ওন একটা ফার্মে আছে, ও বলে এই দোস্ত ওই ফার্মে তুই তো ক্লায়েন্টে তো কাজ করি, আর বলতো রেভিনিউ কিরকম। নো, you are not allowed to disclose the information to your friend or your close relatives or any outsider. আমার কথা বুঝতে পারছেন? এটা আপনার 5 প্রিন্সিপালের একটা কনফিডেন্সিয়ালিটি, আপনি ব্রিজ করতে পারবেন না, তাহলে আপনি আপনার
প্রিন্সিপাল থেকে বাইরে চলে গেলেন। প্রফেশনাল বিহেভিয়ার, প্রফেশনাল বিহেভিয়ারটা কি? আপনার অ্যাটিটিউড, আপনার অ্যাটিকেট, যেটা ডেফিনেটলি দ্যাট উইল ডিফারেন্সিয়েট ফ্রম দ্য আদার্স, যেটা অন্যদের থেকে আপনাকে ডিফারেন্সিয়েট করবে। আপনি অ্যাটিটিউড প্রফেশনাল, আপনি নর্মস গুলো মেনে কথা বলেন, আপনি সিকোয়েন্সলি কথা বলেন, আপনি আজাইরা কথা বলেন না, আপনি তার সাথে প্রফেশনালি ডিল করতেছেন। হ্যাঁ, সো এটা ডেফিনেটলি এটা মাথায় রাখবেন। ডোন্ট ডু এনিথিং হুইচ ইজ ডিসক্রেডিট টু ইয়ার প্রফেশন। এমন কিছু করেন না যেটা আপনার প্রফেশনের জন্য ডিসক্রেডিট। দিস ইজ অলসো ওয়ান অফ দ্য 5 প্রিন্সিপাল। হ্যাঁ, এটা এই প্রফেশনাল বিহেভিয়ার এটা 5টা প্রিন্সিপালের একটা। তাহলে আমাদের এখানে কি কি থাকলো? ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি, প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার, কনফিডেন্সিয়ালিটি, প্রফেশনাল বিহেভিয়ার। এগুলো আপনারা আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে যেন এটা আপনাদের অ্যাপ্লিকেশনে থাকে। থ্যাংক ইউ। এখন আসেন, আমার ইয়ে শেষ। এখানে কিছু ওই যে কোশ্চেন নিয়ে আছে, এগুলো আমি অ্যান্সার দিইনি। আপনাদের কোনো এক সময় আমি অ্যান্সারটা নিয়ে ডিসকাস করে নিব, বাট তার আগে অবশ্যই আপনার এই কোশ্চেন নিয়ে এগুলো সলভ করবেন। আমি আপনাদেরকে ধরবো। ভাই 10 মিনিট খেয়ে ফেলছি, এবার শর্টলি কোশ্চেন করে আপনাদের 9টা থেকে শুরু হবে। আমি রেডি টু অ্যান্সার। স্যার আমি অফসেটিংটা বুঝি নাই। আচ্ছা, অফসেটিংটা স্যার হচ্ছে আমারও আচ্ছা, আমরা অলসো অলসো না। আচ্ছা, অফসেটিং ধরেন আপনি অডিট করতে গেছেন হচ্ছে গ্রামীণ ফোনে, অথবা ধরেন স্কয়ার ফার্মায়, যেটাই বলেন। এই স্কয়ার ফার্মার ওষুধ বিক্রি করা, ধরেন তার একটা কাস্টমার আছে এক্স ওয়াই জেড, তার কাছে সে সেল করে। আবার এই স্কয়ার ফার্মা এই এক্স ওয়াই জেড এর কাছ থেকে কিছু ম্যাটেরিয়াল পারচেজ করে, তার সাথে কিছু পারচেজও হয়, মানে ট্রানজাকশন আছে। তাহলে কি এই স্কয়ার ফার্মার সাথে এক্স ওয়াই জেড এর কয় ধরনের ট্রানজাকশন হচ্ছে? 2 ধরনের স্যার। একটা সেল, একটা পারচেজ। এখন আমি ধরেন সেল করছি 100 টাকা, কিনছি 50 টাকা। আমি যদি এখন তাকে পে করতে চাই, মানে এই ওই যে এক্স ওয়াই জেড, সরি, আমি সেল করছি 100 টাকা, তার মানে এক্স ওয়াই জেড আমাকে কি 100 টাকা দেবে না? জি স্যার। মানে আর আমি এক্স ওয়াই জেড এর কাছে কিনছি কত? 50 টাকা। তাহলে আমি কত দেবো? 50 টাকা দিব না? জি স্যার। এখন আসেন দুইজনে দুইজনে একটা মিউচুয়ালি অ্যাগ্রিড হই, ভাই এটা আমার দরকার কি? আমি এত ঝামেলা করার দরকার কি? আসেন আমরা নিট করে ফেলি। আপনি পান 100 টাকা, আমি পাই 50 টাকা, তাহলে আমি আপনাকে দিব কত? কত দিব? 50 টাকা। 50 টাকা। 50 টাকা স্যার। দিস ইজ কল অফসেটিং বা নিটিং। বুঝতে পারছেন? কোশ্চিন? স্যার আমি তার থেকে পাবো 100 টাকা, আর আমি তাকে দিব 50 টাকা, তাহলে তো সে আমাকে 50 টাকা দিলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই তো বললাম, এটাই তো অফসেটিং। আচ্ছা স্যার। এটাকেই, তাহলে কি হতো? দুইটা ট্রানজাকশন হইতো, মানে দুই জায়গায় হিসাব রাখতে হইতো, তাই না? এদিকে ওদিকে। এখন এক জায়গায় যে পাবে বাদ দিবে, আমি নিট করে নিলাম। আসলে কে দিবে কে পাবে? এখন এই নিটিং করে যে পাবে বাদ দিবে, সে ওইভাবে দিয়ে দিবে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। সাদিয়া, জি বুঝছেন? স্যার, এখন ক্লিয়ার স্যার। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এটাকে বলা হয় অফসেটিং। আর কোশ্চিন? স্যার রয়্যাল কাস্টমার যেটা বললেন, এটা কিভাবে মানে আইডেন্টিফাই করা হয় রয়্যাল কাস্টমারদের? রয়্যাল কাস্টমার আপনি নিজেই আইডেন্টিফাই করবেন। এটা শোনেন, যে একটা ক্লায়েন্টের তো কাস্টমার ডাটাবেস থাকে, না? তো জি রয়্যাল স্যার। কাস্টমার এটা কোম্পানির পক্ষে ইন্ডিভিজুয়াল লেভেলে হয়তো ধরা কঠিন, মানে টার্গেট করে ওই ব্যক্তি আমার এটা বের করা টাফ, কিন্তু এটা কোম্পানির সেল দেখে তো সে বুঝবে। আর আপনি কখন রয়্যাল কাস্টমার হবেন? যখন ওই কোম্পানির সার্ভিস গুলো আপনি ভালো পাবেন, আপনার আপনি হ্যাপি হবেন। এই যে আমি বললাম যে আমি সানোপির ওষুধ ছাড়া আমি কোনো ওষুধ খাই না। আমি প্রথমে যাই খুঁজি যে সানোপির ওষুধ আছে কিনা, সানোপি অ্যাভেন্টিজের। যদি না থাকে তাহলে অন্য জায়গায় যাই। তো এখন কাস্টমার, কোম্পানি তো আর আমাকে চেনে না, কিন্তু আমি ওই কোম্পানির সার্ভিসে আমি এতটাই, বা ওষুধের কোয়ালিটি এতটাই ভালো আমার কাছে লাগছে, বা ওটা এতটাই ইফেক্টিভ আমার শরীরের জন্য, যে আমি ফিদা হয়ে গেছি। এবার আমি মাথার আমার পারসেপশনে আছে যে সানোপির ওষুধ আগে খাইতে হবে, এরপরে যদি না পাই তাহলে অন্য কোম্পানি।
তো লয়াল কাস্টমার কিভাবে আসে? ওই কোম্পানির সার্ভিসটা, তার কোয়ালিটিটা, তার ডেডিকেশনটা, তার যে ইয়ে মানে আপনার যে কাস্টমার্সের অ্যাট্রাক্ট করার যে অ্যাপ্রোচটা, এটাই আপনি এতটাই হ্যাপি যে আপনি ফার্স্ট চয়েস ও ফার্স্ট চয়েসই স্কয়ার ফার্মা বা বেক্সিমকো, বা আপনি যদি কোনো ইয়েতে যান, কোনো ব্র্যান্ডেড পোশাক কাপড়ে যান, সেই। সো এটা কোম্পানি তার ইউনিকনেস দিয়ে, তার কোয়ালিটি দিয়ে, তার পারফরমেন্স দিয়ে, তার সার্ভিস দিয়ে কাস্টমারকে এটা ইয়ে ইয়ে অ্যাট্রাক্ট করে ফেলে। বোঝা যায়? মানে এটা কিন্তু ওই কোম্পানি কিন্তু আপনাকে চিনবে না, আপনি কোম্পানিকে চিনবেন। কোম্পানি এমন কিছু আপনাকে দিছে যেটা আপনি কোম্পানির ফিদা হয়ে গেছেন। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। এনিওয়ান? ওকে স্যার। শোনেন, আর 2 মিনিটে আমি 1 মিনিট 45-এ সেরে দিই। মানে আমার তো এমনিতে 15 মিনিট খাইছি, আমি কিন্তু 1.5 ঘন্টার ভিতরে চেষ্টা করছি কভার করা। আপনারা আবার বললেন না যে ভাই মানে আমি কিন্তু 1.5 ঘন্টায় ওই যেহেতু 15 মিনিট নষ্ট হয়ে গেছে, আর এতটাই টাইট শিডিউল, আমি ফার্স্ট বলতে হয়েছে কারণ আমার তো শেষ করতে হবে, আবার আপনাদেরকেও বোঝাইতে হবে। তো ওই টার্গেটে আসলে করা। এরপরও আমি বলবো যে আপনাদের যদি কারোর কোনো সমস্যা হয়, আমার নাম্বার তো আছে, ডোন্ট হেজিটেট, এনি টাইম ইউ ক্যান মেক এ কল, আই উইল ট্রাই টু অ্যান্সার ইউর কোশ্চিন। বুঝতে পারছেন? এটা আপনি হেজিটেটের কিছু না, আমার দায়িত্বই আপনাকে বোঝানো। সো এটা নট লাইক দ্যাট যে আমি মানে আমার অফিস আপনি যখন চাইবেন, আমি ফ্রি হলে আমি আপনাকে আপনার কলে রেসপন্স করে বা আপনাকে রিপ্লাইটা দিয়ে দেবো। এটা আপনার আপনার হচ্ছে এটা হক, ঠিক আছে, আমার কাছ থেকে বা আমাদের কাছ থেকে এটা নেওয়া। সো হয়তো টাইম কনস্ট্যান্টের কারণে অনেক কিছুই বলতে পারতেছি না, কিন্তু আপনার এটা হক। এবং আপনাদের জন্য আমি কিন্তু পার্সোনালি আমি ভেরি ফ্রেন্ডলি, আমি মানুষ হিসেবে খুবই ফ্রেন্ডলি মার্কা মানুষ। সো ডোন্ট হেজিটেট, আমাকে কল করেন, আই উইল অলওয়েজ উইথ ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট উইক ইনশাল্লাহ দেখা হবে। হ্যাঁ, ইনশাল্লাহ স্যার। লিভ নিতে পারি তাহলে? আপনাদের কোনো কনসার্ন? আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালাম।